হ্যালো, আমি দেবাশিস সাহা। আমি এসেছি তোমাদের কাছে আনএকাডেমি প্ল্যাটফর্ম থেকে। আজকে আমি যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে আমাদের হিস্ট্রি অপশনাল। তার আগে আমি একটু বলে নিই যে আমাদের হিস্ট্রি অপশনাল 400 মার্কস থাকে, তোমরা নিশ্চয়ই জানো। এবং এই 400 মার্কসের মধ্যে আমাদের কি করতে হয়, পেপার ওয়ান এবং পেপার টু থাকে। পেপার ওয়ান 200 মার্কস এবং পেপার টু হচ্ছে 200 মার্কস। পেপার ওয়ানে থাকবে এনশিয়েন্ট অ্যান্ড মেডিয়েভেল ইন্ডিয়া এবং পেপার টুতে থাকবে মডার্ন অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি। ক্লিয়ার? এনশিয়েন্ট আর মেডিয়েভেল মিলিয়ে 100 + 100 200 পেপার ওয়ানে। আবার পেপার টু যখন যাব, মডার্ন ইন্ডিয়া আর ওয়ার্ল্ড হিস্ট্রি 100 + 100 200। ক্লিয়ার? এবার আমি একটু কোয়েশ্চেনের ভাগগুলো বলে দেবো। এনশিয়েন্ট ইন্ডিয়া এবং মেডিয়েভেল ইন্ডিয়া, এইখানে কোয়েশ্চেন্স গুলো আমাদের থাকবে 10 মার্কস, 15 মার্কস, 20 মার্কস, 30 মার্কস আর 40 মার্কস। কি কি বললাম আমি আবার রিপিট করছি। একটা 10 মার্কস থাকবে, একটা 15 মার্কস থাকবে, একটা 20 মার্কস থাকবে, একটা 30 মার্কস থাকবে, একটা 40 মার্কস থাকবে। ক্লিয়ার? টোটাল এখানে এনশিয়েন্ট ইন্ডিয়া এই পোর্শন থেকে আমাদের 6টা কোয়েশ্চেন। আবার যখন মেডিয়েভেল ইন্ডিয়া আমরা যাব, সেখানে আমাদের থাকবে 10, 15, 20, 30 এবং 40 মার্কসের কোয়েশ্চেন। সেখান থেকে আমাদের থাকবে আরো 100 মার্কস। তার মানে 6 + 6 = 12 কোয়েশ্চেন্স। 3 আওয়ার্স টাইম থাকবে, 3 আওয়ার্স। 3 আওয়ার্স এর মধ্যে আমাদের 12 কোয়েশ্চেন আমাদের লিখতে হবে। খুব সাজেস্টিভ, খুব বেঁচে, একদম টু দা পয়েন্ট আনসার লিখতে হবে। আনসার লেখার সময় একটা কথা মাথায় রাখতে হবে যে কোয়েশ্চেন্স এর প্যারাগ্রাফ প্যারাগ্রাফ আন্ডার, মানে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ দিয়ে আনসার লিখতে হবে। ক্লিয়ার? পয়েন্ট এরকম ভাবে পয়েন্ট গুলোকে হাইলাইট করতে হবে না, জাস্ট প্যারাগ্রাফ ওয়াইজ লিখতে হবে। নেক্সট, এবার পেপার টু চলে আসি। মডার্ন ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড হিস্ট্রি। এই মডার্ন ইন্ডিয়ার ওয়ার্ল্ড হিস্ট্রির এই যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনটায় আমরা যখন কোয়েশ্চেন করব বা আনসার করব, সেখানে আমাদের খেয়াল রাখতে হবে যে 40 × 2, 40 দিয়ে দুটো কোয়েশ্চেন থাকবে আর একটা 20 মার্কস থাকবে। তাহলে দুটো 40 মার্কসের কোয়েশ্চেন মডার্ন ইন্ডিয়াতে আর একটা 20 মার্কসের কোয়েশ্চেন থাকবে। তাহলে 40 + 40 80 + 20 100। ক্লিয়ার? এবার ওয়ার্ল্ড হিস্ট্রিতে চলে যাই। ওয়ার্ল্ড হিস্ট্রিও থাকবে দুটো 40 মার্কসের কোয়েশ্চেন আর একটা 20 মার্কসের কোয়েশ্চেন। তাহলে 40 + 40 80 + 20 হচ্ছে 100 মার্কস। ক্লিয়ার? তাহলে 100 + 100 200। এবার আমাদের সিলেবাসটা একটু ভালো করে জানতে হবে। নিশ্চয়ই আমরা দেখেছি সিলেবাস কি আছে, আমাদের জানা আছে ভালো করে। সিলেবাসের আন্ডারে ফার্স্ট আমাদের মনে রাখতে হবে যে এনশিয়েন্ট ইন্ডিয়া, এই সিলেবাসটা আমরা পিলিতে যা পড়ছি প্রায় সেম, সেম অ্যাজ সিলিয়ার। এখানে খালি কি পড়তে হচ্ছে, এখানে আমরা একটু ওই মেগালিথিক কালচার, আয়রন এজ, এগুলো একটু আলাদা করে পড়বো। সেখান থেকে প্রি হিস্ট্রি, মানে হচ্ছে আমাদের প্রি ইন্দাস ভ্যালি একটুখানি আমাদের রয়েছে, সামান্য একটু। তারপরে ইন্দাস ভ্যালি থেকে এটা শুরু হলো, মানে মেহেরগড় ইন্দাস ভ্যালি থেকে শুরু হলো। টানা এটা চলতে চলতে যখন আমরা দেখলাম যে 712, মানে আমাদের আরাবিয়ান সিন কনকোয়েস্ট, এটা পর্যন্ত এনশিয়েন্ট ইন্ডিয়া। 712 মানে আমাদের এখানে পরপর সবই আসছে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বৈদিক সিভিলাইজেশন, দ্য এজ অফ 16 মহাজন পদাস। ক্লিয়ার? তারপর হচ্ছে এজ অফ 16 মহাজন পদাসের পর হচ্ছে আমাদের বুদ্ধ, জৈন থাকছে, আজীবিকিজম থাকছে। তারপরে আমাদের চলে আসছে আমাদের মৌর্য, মৌর্যর পরে হচ্ছে কুষাণ, কুষাণের পরে হচ্ছে ব্যাকট্রিয়ান গ্রিক বা ইন্দো গ্রিক। তারপরে থাকছে আমাদের সাতবাহন, কুষাণ, সাতবাহন। এবং তারপরে আমাদের থাকছে হচ্ছে গুপ্ত। ক্লিয়ার? এখানে থাকছে। এবং গুপ্তর পরে আমাদের এখানটা পড়তে হবে সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়া মানে আমাদের যেখান থেকে শুরু হচ্ছে সাতবাহন, আমি বলেছিলাম। সাতবাহনের সঙ্গে তার আগের যে চ্যাপ্টারটা রয়েছে আমাদের, যেটাকে আমরা বলি হলো সঙ্গমেজ। এবং সঙ্গমেজের সঙ্গে সঙ্গে আমাদের চালুক্য, পল্লব, চোলা, ঠিক আছে, রাষ্ট্রকূট, এটা পুরো ধরে ধরে আমাদের সিলেবাসটা রয়েছে। এই সঙ্গে আমাদের হিস্ট্রি অফ বেঙ্গল পড়তে হয়। হিস্ট্রি অফ বেঙ্গলে আমরা কি পড়ছি? হিস্ট্রি অফ বেঙ্গলে আমরা পড়ছি পাল সেন, আমরা ভালো করে পড়ছি। এবং পাল সেনের পরেই আমাদের এখানটা এরিয়াটা শেষ হয়ে যাচ্ছে। এবং আমরা শশাঙ্ক, অবশ্যই শশাঙ্ক পড়ছি। রাইট? এবার এখান থেকে আমাদের হর্ষবর্ধন পড়তে হচ্ছে। লেটার গুপ্তা পিরিয়ডে হর্ষবর্ধন খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন্স। আমাদের এই জায়গাটা পড়বার পর আমরা চলে যাব হচ্ছে মেডিয়েভেল ইন্ডিয়া। মেডিয়েভেল ইন্ডিয়াতে আমাদের পুরোপুরি সুলতানি এজটা রয়েছে। সেই 1206, 1206 থেকে আমাদের কুতুবুদ্দিন আইবক থেকে আরম্ভ করে একদম 1526, মানে ইব্রাহিম লোদির পতন পর্যন্ত সব রয়েছে। আলাউদ্দিন খলজি, ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক সবাই রয়েছে। তার আগে আমাদের সুলতান মাহমুদ, শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি, এগুলো আমাদের পড়তে হচ্ছে। আমাদের আরবের সিন কনকোয়েস্ট খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। এবং এরপর আমরা যেখানটায় চলে যাব, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে মিডেভেল ইন্ডিয়ান মুঘল যুগ। তাই তো, একদম বাবর থেকে শুরু করে একদম ডেথ অফ ঔরঙ্গজেব, তাই তো। সেখানে আমাদের
আকবরের রাজপুত পলিসি, তারপর হচ্ছে ঔরঙ্গজেবের ডেকান পলিসি, তারপর দিনলাহি সিস্টেম। ক্লিয়ার? আমরা এগুলো সবই পড়ছি। তারপরে আমরা পড়ছি শাহজাহানের সময় গোল্ডেন পিরিয়ড বলা যায় কিনা। এবং এই জায়গাটা পড়বার পরে আমরা ঢুকে যাচ্ছি কোথায় মডার্ন, এবং মডার্ন ঢোকার আগে একটু বলে দিই মনসাবদারি সিস্টেম, জাগিরদারি ক্রাইসিস, সুফি মুভমেন্ট, ভক্তি মুভমেন্ট, এটা কিন্তু পড়তে হচ্ছে ইকতা সিস্টেম। এই জায়গাগুলো কিন্তু নিয়ে পুরো মিডিয়েবল ইন্ডিয়াটা আমরা পড়ে ফেলছি, এবং এই মিডিয়েবল ইন্ডিয়া পড়ার পরে আমরা চলে যাচ্ছি মডার্ন ইন্ডিয়া। ক্লিয়ার? এবার পেপার টুতে যখন আমরা মডার্ন ইন্ডিয়াতে যাচ্ছি, সেখানে গিয়ে আমরা খুব ভালো করে লক্ষ্য করব কি, সেখানে গিয়ে আমরা ভালো করে লক্ষ্য করব যে ওই চ্যাপ্টারের মধ্যে খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো রয়েছে, আমাদের খুব ভালো করে দেখতে হয় মডার্ন ইন্ডিয়া। তার মানে এই মুঘল যুগের যে অ্যাগ্রেরিয়ান ক্রাইসিস ছিল, এটা আমরা এখান থেকে পড়ছি। তারপরে 18th সেঞ্চুরি ডিবেট আমরা পড়ছি এখান থেকে, এবং রিজিওনাল যে পাওয়ার গুলো তৈরি হচ্ছে, যেমন বেঙ্গলে মুর্শিদ কুলি খান, তারপরে হচ্ছে আমাদের সাদাত খান বুরহান মুল্ক আমাদের তৈরি করছেন আমাদের অযোধ্যায়, এবং আমাদের কি বলবো নিজাম তৈরি করছেন হায়দ্রাবাদে, এবং ওদিক থেকে হচ্ছে হায়দার আলী টিপু সুলতান আমরা পড়তে হচ্ছে। এবং তারপরে আমরা বেঙ্গলের হিস্ট্রিতে বক্সারের যুদ্ধ, এই পলাশির যুদ্ধ পড়ছি, পলাশির পরে বক্সার পড়ছি, সঙ্গে সঙ্গে ব্রিটিশ এক্সপ্যানশন এবং অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান্স যেটা ছিল সেই চ্যাপ্টারটা আমরা পড়ে নিচ্ছি। ক্লিয়ার? এবং ব্রিটিশ এক্সপ্যানশনের খুব বড় জায়গাটা আমরা এখানে তৈরি করে নিচ্ছি। নেক্সট এখানে থেকে আমাদের যে জায়গাটা ভালো করে একটু বলতে হবে, একটু খেয়াল রাখা দরকার আমাদের, সেখানে হচ্ছে আমরা দেখব যে এই মডার্ন ইন্ডিয়াতে আরেকটা পর্যায়ে আমাদের পড়তে হবে। সেখানে বললাম হচ্ছে যে 1757 থেকে 1765 ব্রিটিশ এক্সপ্যানশনটা কিভাবে হলো, হায়দার ওয়াজ বর্ন টু কিল বা টিপু টু ওয়ান কেন বলা হচ্ছে, এটা খুব ভালো কোয়েশ্চেন্স। তারপরে আমরা বললাম 18th সেঞ্চুরি ডিবেট বলেছিলাম। এই জায়গাটার পর আমরা চলে আসবো কি একটা রেনেসা পিরিয়ডে, তাই তো বেঙ্গল রেনেসা যেভাবে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এদের একটা উদ্যোগ। তারপর হচ্ছে পাশ্চাত্য শিক্ষা, প্রাচ্য শিক্ষা, এটা একটা কন্ট্রোভার্সি হচ্ছে। ক্লিয়ার? এটা আমরা পড়ছি। এরপর আমরা এখান থেকে চলে যাব কোথায়, যে ইন্ডিয়ান রেনেসা এটা হয়েছিল, ওখানে ডিবেটটা ভালো করে পড়বো। তারপরে আমরা পড়বো হচ্ছে 1857 রিভোল্ট, এবং তার সঙ্গে ট্রাইবাল আর পিজেন্ট মুভমেন্ট গুলো ভালো করে পড়বো, সাঁওতাল, মুন্ডা, এই রিভোল্ট গুলো এখানে রয়েছে। এরপর আমাদের যেখানটা চলে যাবে সেটা হচ্ছে আমাদের খুব বড় একটা দিক, আর্য সমাজ, প্রার্থনা সমাজ, ব্রাহ্ম সমাজ, সেখানে আমাদের যে তৈরি হচ্ছে এই সমাজের এগুলো পড়তে হবে একটুখানি। আমাদের সোশ্যাল এবং পলিটিক্যাল যে চেঞ্জ গুলো ঘটছে সেগুলো আমরা পড়ছি। তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হলো, মডারেটদের কার্যাবলী, এক্সট্রিমিস্টদের কার্যাবলী আমরা পড়ছি। তারপরে গান্ধীর আবির্ভাব, গান্ধী যুগ, তাই তো? সেই সঙ্গে সঙ্গে আমরা পড়ছি ড্রেন অফ ওয়েলথ, ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমরা পড়ে নিচ্ছি, এবং সঙ্গে সঙ্গে আমরা সুভাষচন্দ্র বোস, তারপরে আমরা পড়ছি হলো সেই সঙ্গে সঙ্গে খিলাফাত মুভমেন্ট পড়ছি, নন কোঅপারেশন পড়ছি, কুইট ইন্ডিয়া মুভমেন্ট পড়ছি, এবং সেই সঙ্গে পার্টিশন অফ ইন্ডিয়া ইনএভিটেবল, ভারত বিভাগ অবশ্যম্ভাবী হয়েছিল কিনা। এখানে আমরা একটা নতুন জায়গা এখানে অবশ্যই পড়বো, সেটা হচ্ছে 47 থেকে 64 মডার্ন ইন্ডিয়া, একটা নতুন চ্যাপ্টার যেটাকে আমরা নেহেরু যুগ বলি। নেহেরু যুগ থেকে প্রিন্সলি স্টেটস কিভাবে বল্লভভাই প্যাটেল কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদকে যুক্ত করলেন ভারতের সঙ্গে, সেই প্রিন্সলি স্টেটস পড়তে হয়। পড়তে হবে আমাদের ন্যাম, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট আমরা পড়বো। নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট পড়বার সঙ্গে সঙ্গে আমাদের আরো একটা জায়গা তৈরি করে রাখতে হবে, সেটা কি, সেটা হচ্ছে যে এই যে 47 থেকে 64 এই পিরিয়ডটার মধ্যে যে উদ্বাস্তু সংস্থা সংস্থা হয়েছিল ভারত ভাগের পরে, সেটাও আমাদের কিন্তু জানতে হবে। ঠিক আছে? এরপর আমি চলে আসি ওয়ার্ল্ড হিস্ট্রি। ওয়ার্ল্ড হিস্ট্রির জায়গাটা কিন্তু অনেক সংক্ষিপ্ত, একদমই চাপ নেই। যারা অপশনাল হিস্ট্রি নিয়ে পড়ছো তাদের কোনো চিন্তা নেই, খুব ভালো করে পড়তে পারো। ওয়ার্ল্ড হিস্ট্রি আমরা শুরু করছি হচ্ছে আমার কোথা থেকে, আমাদের সেই সেই কি বলবো এনলাইটমেন্ট, এনলাইটমেন্ট ইউরোপে যেটা হয়েছিল 18th সেঞ্চুরিতে, ওটা আমরা পড়ে নিচ্ছি। 18th সেঞ্চুরি এনলাইটমেন্ট পড়ার পরে আমরা চলে যাচ্ছি কি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইংল্যান্ডে কেন হলো, ইংল্যান্ড থেকে আস্তে আস্তে অন্যান্য কান্ট্রিতে কিভাবে স্প্রেড করলো, সেটাও আমরা ভালো করে পড়বো। ক্লিয়ার? এবং সেই সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সঙ্গে সঙ্গে আমাদের পরের চ্যাপ্টার পড়তে হচ্ছে কি ফ্রেঞ্চ রিভলিউশন, তাই তো? সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল কন্ডিশন, তারপরে রোল অফ ফিলোসফার্স, দার্শনিকদের ভূমিকা কি ছিল, এবং আমরা এখানেই পড়ছি একই সঙ্গে হলো বুর্জোয়া রিভলিউশন ছিল কিনা, বা ফ্রেঞ্চ রিভলিউশনের পর্যায়গুলো, স্টেজগুলো কি ছিল। তারপর নেপোলিয়ন বোনাপার্ট, তাকে বলা হবে কিনা তোমার কি ওই তার কন্টিনেন্টাল সিস্টেম কিভাবে তাকে রুইন করলো, বা তার যে রিফর্মস সেটা পড়তে হবে, বা আই এম দ্য চাইল্ড অফ রিভলিউশন, এটাও আমাদের ভালো করে পড়তে হবে। ক্লিয়ার? ঠিক তারপরে আমরা 1815 যেখানে কি হলো ভিয়েনা কংগ্রেসে গিয়ে শেষ হয়ে গেল, এবং মেটারনিক সিস্টেম ভিয়েনা কংগ্রেসে গিয়ে শেষ হয়ে গেল। তারপরে আমাদের ফেব্রুয়ারি জুলাই গুলো কিচ্ছু পড়তে হচ্ছে না, জাম্প করে আমরা চলে যাচ্ছি। এরপরে পড়ছি ইটালি ইউনিফিকেশন এবং জার্মান ইউনিফিকেশন, ক্যামুর ম্যাজিনি গ্যারিবোল্ডি কিভাবে ইটালিকে ইউনিফাইড করলো, এবং
আমাদের বিসমার্ক কি করে জার্মানিকে ইউনিফাইড করলো সেটা আমরা পড়লাম। এরপরে আমরা পড়ছি কি ইতালি জার্মান ইউনিফিকেশনের পর আমরা চলে যাচ্ছি খুব বড় একটা ব্রড জায়গায়, সেটা হচ্ছে আমাদের আমেরিকান হিস্ট্রি। 1776 কি করে আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স হলো এবং আমেরিকান সিভিল ওয়ার কি করে হলো 1860 থেকে আমাদের 66 এর মধ্যে আমেরিকান সিভিল ওয়ারটা আমাদের পড়তে হবে। চলে যাই এরপরে আমাদের একটা ওয়ার্ল্ড ওয়ারের পটভূমিকায় ঢুকে গেলাম। আমাদের বিসমার্কের ফরেন পলিসি, কাইজার উইলিয়ামের ফরেন পলিসি এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ইনএভিটেবল ছিল কিনা সেটা আমরা পড়লাম। এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষের পর জার্মানির রেসপন্সিবিলিটি কতখানি ছিল এবং টিটি অফ ভার্সাইল কতখানি এখানে সমাধান করতে পারলো, বা টিটি অফ ভার্সাইল একটা ডিক্টেটেড পিস বলা যাবে কিনা সেটাও কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। ক্লিয়ার? যাই হোক, এরপর আমরা এখান থেকে চলে যাব কোথায়? এখান থেকে আমরা চলে যাব খুব ইম্পর্টেন্ট আরেকটা চ্যাপ্টারে আমরা চলে যাব। সেটা কোথায়? সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড হিস্ট্রি আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর্যায়ে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর্যায়ে মানে কি হচ্ছে আমাদের সেই হিটলার ন্যাজি মুভমেন্ট, হিটলার কিভাবে ন্যাজি মুভমেন্টটা শুরু করলেন এবং রাইজ অফ হিটলার, হিটলারের উত্থানটা কি করে হলো, হিটলারের ফরেন পলিসি পড়তে হবে, একই রকম ফ্যাসিজম পড়তে হবে, ফ্যাসিজমে মুসলিমের ভূমিকা কি ছিল, ক্লিয়ার? এটা পড়তে হবে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইনএভিটেবল ছিল কিনা, বা এটা একটা ডিজাইন ছিল না ব্লান্ডার ছিল, ক্লিয়ার? বা হিটলার কতখানি এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের জন্য দায়ী ছিল, বা আমাদের বলতে হবে অ্যাপিসমেন্ট থিওরি মানে তোষণ নীতি, তোষণ নীতি কতখানি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের জন্য দায়ী হলো। তারপর রুশ জার্মান নন অ্যাগ্রেশন প্যাক্ট, রুশ জার্মান নন অ্যাগ্রেশন প্যাক্ট, নন অ্যাগ্রেশন বা আমাদের কি বলবো রুশ জার্মান নন অ্যাগ্রেশন প্যাক্টটা কেন হলো, তো অনাক্রমণ চুক্তিটা কেন হলো, বা সেই সঙ্গে আমাদের পড়তে হবে ফ্রেঞ্চ ইন সার্চ ফর সিকিউরিটি, ফ্রান্স কেন নিরাপত্তার সন্ধান করেছিল, ক্লিয়ার? এই জায়গাটা পড়বার পর আমাদের আসছে আর একটা জায়গা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে কোল্ড ওয়ার, যেটা আমরা একদম নতুন করে পড়ছি। কোল্ড ওয়ার এই চ্যাপ্টারে আমাদের পড়ছে যে কোল্ড ওয়ারটা কেন হলো, কজটা কি ছিল, কোল্ড ওয়ারে কেন সোভিয়েত রাশিয়ার পতন হলো, তাই তো? বা কোল্ড ওয়ারের তোমার মেন কজ গুলো কি ছিল। তারপরে আমাদের পড়তে হবে কোল্ড ওয়ারের সঙ্গে সঙ্গে আফ্রিকা অ্যাপার্থেড, তাই তো? আফ্রিকা কেন অ্যাপার্থেড প্রবলেম হলো, কঙ্গো ক্রাইসিস, কঙ্গো ক্রাইসিসটা কেন হলো, ক্লিয়ার? নেক্সট সেই সঙ্গে সঙ্গে আমাদের পড়তে হবে কোরিয়ান ওয়ার, তাই তো? কোরিয়ান ওয়ার কেন হলো, তারপরে ভিয়েতনামের ওয়ার পড়তে হবে, কিউবান মিসাইল ক্রাইসিস পড়তে হবে, থার্ড ওয়ার্ল্ড পড়তে হবে, ক্লিয়ার? এইভাবে আমাদের ভিয়েতনামের যুদ্ধ, থার্ড ওয়ার্ল্ড, কোরিয়ার যুদ্ধ, এই জায়গাগুলো আমাদের খুব ভালো করে এমফাসাইজ করতে হবে। এখানটার উপরে কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রি, ক্লিয়ার? প্রচুর নাম্বার স্কোর করা যায় ভালো করে লিখতে পারলে, কারণ এই পেপারটা আমরা 6টা কোশ্চেন লিখবো। তো আজকে আমি তোমাদেরকে একটু নিয়ে যাব এখান থেকে একটা কোয়েশ্চেনের এক্সাম্পল, যে আমরা কিভাবে একটা আনসার লিখতে পারি এবং আনসারের একটা রিদিম কি হতে পারে, কোন জায়গাটা দিলে আমরা আরো ভালো নাম্বার আমরা ক্যারি করতে পারি, ক্লিয়ার? এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে আমাদের, ক্লিয়ার? এবার আমি একটুখানি বলবো, আমি এতক্ষণ সিলেবাস একটু আলোচনা করলাম এবং সিলেবাস আলোচনার পর একটা আনসার কি করে মজবুত লেখা যায় এবং আনসারের কি কি গুণ থাকবে, কি কি কোয়ালিটি থাকবে, সেটা আমি একটু এক্সাম্পল দিয়ে দেখালে মনে হচ্ছে তোমাদের ভালো হবে। ওকে, আমি দেখাচ্ছি একটা আনসার। একটা আনসার তুলছি, দেখো কোয়েশ্চেনটা ইংরেজিতে হবে, আমরা অ্যান্সারটা লিখবো বাংলায়। The traditional thinking of Gupta period as a golden age on Indian history has been described by a good number of scholars of the last century. Do you subscribe? Do you subscribe to their views, or those who the traditionalists give reasons for your answer? তারপরে এটাকে বলছি এভাবে, দ্য গুপ্ত পিরিয়ড ইজ দ্য গোল্ডেন এজ ইন্ডিয়ান হিস্ট্রি। ডু ইউ এগ্রি? গুপ্ত যুগটা কি সুবর্ণ যুগ বলা যায়? তুমি কি একমত? বেশ, আমরা আনসারটা দেখি। এখানে অ্যান্সারটা করবার আগে আমি একটু আলোচনা করে দিই। দেখো, আমরা গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলছি কোন কোন জায়গাতে, কোন কোন পার্সপেক্টিভ দিক থেকে। আমরা বলতে পারি যে এই যুগে লিটারেচার, এই যুগে সায়েন্স ভীষণ উন্নত হয়েছিল। লিটারেচারের মধ্যে তুমি প্রথমে বলতে পারো কালিদাসের লেখাগুলো, মালবিকাগ্নিমিত্রম, অভিজ্ঞানম শকুন্তলম, তাই তো? বা আমরা বলতে পারি হচ্ছে ঋতু সংহার, মেঘদূতম, রঘুবংশম, এই লেখাগুলো গুপ্ত যুগে হয়েছিল এবং এটা ক্লাসিক, তাই তো? একটা ওয়ান কাইন্ড অফ একটা মহাকাব্য লেখা হয়েছিল এবং নাটক লেখা হয়েছিল। সেই সঙ্গে সঙ্গে সায়েন্স বলতে পারি আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, বরাহমিহির, তাদের যে সায়েন্টিফিক কালেকশন গুলো, মানে যখন আমরা দেখেছি যে এই সময়টা গুপ্ত যুগে জিরোর আবিষ্কার হচ্ছে,
গুপ্ত যুগে এই সময় তোমার বরাহমিহির, তোমার আর্যভট্ট, তার যে থিওরি গুলো, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, আহ্নিক গতি, বার্ষিক গতির যে ব্যাপারগুলো, ঠিক আছে, এই যে একটা উন্নতির জায়গা সায়েন্সে, এই জায়গাটা আমরা বলছি। প্লাস এই সায়েন্সের সঙ্গে সঙ্গে যে শিল্প, গুপ্ত যুগে যে শিল্পগুলো ছিল, তাই তো, যেমন হচ্ছে আমাদের পার্বতীর মন্দির, নাচনা কুঠার মন্দির, ঠিক আছে, এই যে যেগুলো তৈরি হচ্ছে, তো শিল্প সাহিত্য সংস্কৃতির যুগ থেকে এটাকে আমরা অনেকেই বলছি গোল্ডেন এজ। কিন্তু গোল্ডেন এজ হওয়ার কতগুলো শর্ত থাকে, ক্লিয়ার? অ্যাকচুয়ালি হিস্টোরিয়ানরা বলেন যে পাস্ট, অতীতে, প্রেজেন্ট, বর্তমানে এবং ফিউচারে কোনোদিনও গোল্ডেন এরা বলে কিছু হয় না। কারণ কোনো না কোনো একটা কিছু ল্যাক থাকে। তার সোশিও ইকোনমিক এবং কালচারাল সাইট, সোশিও ইকোনমিক, রিলিজিয়ান এবং কালচারাল সাইট, সব জায়গাটায় আমাদের কি হতে হবে, এবং পলিটিক্যাল সাইট, সোশিও ইকোনমিক, রিলিজিয়াস, পলিটিক্যাল এবং কালচারাল সাইট, সব জায়গাটা কিন্তু কি হতে হবে, গোল্ডেনের শর্তগুলো মেনটেন করতে হবে। সব জায়গাটার চূড়ান্ত সীমায় থাকবে, কোনো রকম ভাবে ইকোনমিক দিক থেকে কোনো অভাব থাকবে না, রাজনৈতিক দিক থেকে কোনো প্রেশার থাকবে না, রিলিজিয়ানের ধর্মের মধ্যে কোনো টানাটানি থাকবে না বা ভেদাভেদ থাকবে না। সেরকম একটা সময় কিন্তু গোল্ডেন এজ হতে পারে, বাট এটা গুপ্ত যুগে ছিল না। গুপ্ত যুগে আমি প্রথমে বলে রাখি যে পজিশন অফ ওমেন সবচেয়ে বেশি ডিগ্রেডেড হয়েছিল, এবং পজিশন অফ ওমেন ডিগ্রেডেড হওয়ার জন্য কি হয়েছিল, গুপ্ত যুগ কিন্তু ভীষণ রকম ভাবে নারীদের স্ট্যান্ডার্ড নেমে গেছিল, তাই তো। তারপরে আমরা বলতে পারি কি, এই যুগে রিলিজিয়ান মারাত্মক রকম ব্যাপার ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারজনের মধ্যে ভীষণ রকম ভাবে প্রভেদ ছিল। বিশেষ করে আমরা যখন দেখতে পাই বরাহমিহিরের বর্ণনায়, পঞ্চসিদ্ধান্তিকা এইসব গ্রন্থে আমরা দেখতে পাই যে সেখানে ব্রাহ্মণদের জন্য কতগুলো ঘর, ক্ষত্রিয়দের জন্য কতগুলো ঘর, বৈশ্যদের জন্য কতগুলো ঘর, শূদ্রদের জন্য কতগুলো ঘর, সবকে নির্দেশ করা হয়েছে, কালার মেনটেন করা হয়েছে, এবং বলছে যখন একজন ডোম সে যখন যাচ্ছে, সে গিয়ে যখন মরদেহ তোমার শহর থেকে নিয়ে আসছে বা আমাদের নগর থেকে নিয়ে আসছে, তখন পুরো জায়গাটা ধুয়ে দেওয়া হচ্ছে জলে। কি সাংঘাতিক রকম ভাবে এই সিস্টেমটা। প্লাস নারীদের অবস্থান বলতে গিয়ে এখানে বহু বিবাহ প্রথা ছিল, পলিয়ান্ডারি সিস্টেম চলে এসেছিল, এবং সেই সঙ্গে সঙ্গে এসেছিল কি সতী সিস্টেম। এরান ইনস্ক্রিপশন আমরা যখন দেখি তখন দেখি নারীদের সতী সিস্টেম ব্যাপারটা ছিল। তাহলে এখানে কিন্তু এই শর্তগুলোতে আমরা গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলতে পারি না। আমরা দেখতে পাই যে চন্দ্রগুপ্ত মনের সময় সুবর্ণ বলে গোল্ড কয়েন, বা সমুদ্রগুপ্তের সময় সুবর্ণ গোল্ড কয়েন, বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় দিনারা বলে একটা গোল্ড কয়েন, এবং রূপক বলে একটা সিলভার কয়েন। কিন্তু তারপরেই কুমারগুপ্ত ওয়ান, স্কন্দগুপ্তের পর বুধগুপ্ত, বৈন্যগুপ্ত, এদের সময়টা আমরা দেখতে পাই আস্তে আস্তে সোনার খাদের পরিমাণটা বাড়ছে। তাহলে ইকোনমি যে নষ্ট হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। এবং ইন্ডিয়ান ফিউডালিজমের স্ট্রাকচারটা গুপ্ত যুগে শুরু হয়, এবং তার সময় ওই অগ্রহার আর ব্রহ্মদেব দুটো ট্যাক্স দেওয়ার জন্য এই কি হয়েছিল, নিষ্কর যে ভূমিদান দেওয়া হয়েছিল সেখান থেকেও কিন্তু এটা বাড়তে শুরু করেছিল, ক্লিয়ার? এই জায়গাটা কিন্তু খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে। এবং এই সঙ্গে আমরা কি করে ট্যালি করে আমরা দেখতে পারি যে আস্তে 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 কি হচ্ছিল, যে সুবর্ণ যুগের যে ব্যাপারটা, প্রেশারটা, সেটা আস্তে আস্তে আমাদের কি হচ্ছিল, সুবর্ণ যুগের সূত্রগুলো আর ঘাটছিল না, ক্লিয়ার? তারপরে এখানে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে রাজনৈতিক অবস্থা। রাজনৈতিক অবস্থান দেখছিলাম বারবার হুণ আক্রমণ ঘটছিল, এবং হুণ আক্রমণের ফলে আমরা কি দেখছিলাম, যে গুপ্ত সাম্রাজ্য ভেঙে পড়ছিল। তারপরে আস্তে আস্তে সামন্ত রাজ্যের উৎপত্তি হওয়াতে গুপ্ত সাম্রাজ্য আস্তে আস্তে ভেঙে পড়ে। সেটাও কিন্তু একটা গোল্ডেন এরার শর্ত নয়, ক্লিয়ার? তাহলে ইংরেজরা যখন ভারতবর্ষের ইতিহাসটা লিখেছিল তখন একটা ইউরোপের চশমা পরে লিখেছিল। ওরা ওদের মতো করে চিন্তা ভাবনা করে কিন্তু ইতিহাসটা লেখার জন্য এটা একটা গুপ্ত যুগকে একটা সুবর্ণ যুগ বানিয়ে দিয়েছে। দেখো এখানে লেখার ইয়েটা খুব বোল্ডটা বড় করা হয়েছে, এখানে পড়তে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? দেখো লেখা পড়তে কোনো অসুবিধা হচ্ছে না, এবং একটা সুন্দর কনক্লুশন টানতে হবে, একটা সুন্দর একটা ইন্ট্রোডাকশন এবং সুন্দর একটা কনক্লুশন টানতে হবে, যেখানে তোমাকে নাম্বার ক্যারি করবে। এটা কিন্তু সবসময় মাথায় রাখবে তোমরা। দেখো এখানে যে ইন্ট্রোডাকশনটা বলা হয়েছে খুব ভালো করে খেয়াল করো। গুপ্ত যুগের সভ্যতা সংস্কৃতির মূল্যায়ন প্রসঙ্গে বলা যায়, সাধারণভাবে গুপ্ত যুগ বলে যা পরিচিত ছিল তা হলো সেই যুগের ভাষা, সাহিত্য, বিজ্ঞান, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা। কি কি বললো, যে সেই সময়টা একটা ভাষা, সাহিত্য, বিজ্ঞান, স্থাপত্য, ভাস্কর্য এবং চিত্রকলা, এইগুলোর উপর বেস করে কিন্তু কি ছিল, গোল্ডেন পিরিয়ডটা ছিল। তার অভূতপূর্ব বিকাশ ঘটেছিল এই যুগে। এই সমস্ত দিকের উৎকর্ষতার ভিত্তিতে পণ্ডিতেরা এই যুগের ভূয়সী প্রশংসা করেছিলেন। ঐতিহাসিক বার্নেট তার একটি জার্নালে গুপ্ত যুগকে গ্রিসের পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন। ভিনসেন্ট স্মিথ তার আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে সাহিত্যিক কর্মকাণ্ডের বিকাশের দিকে তাকিয়ে গুপ্ত যুগকে ইংল্যান্ডের এলিজাবেথ ও স্টুয়ার্ট যুগের সঙ্গে তুলনা করেছেন। তাহলে দেখা যাক, বার্নেট বলছে এটা পেরিক্লিসের যুগ, আর স্মিথ বলছে তার আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে কি বলছে, যেটা একটা এলিজাবেথের যুগ হতে পারে বা ইংল্যান্ডের স্টুয়ার্ট যুগের সঙ্গে
তুলনা করা যেতে পারে। এছাড়া গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বা ধ্রুপদ যুগ বলে যে তুলনা করেছেন যারা, তাদের রেওয়াজ এস কে মাইতি দ্য ইম্পেরিয়াল গুপ্তা অ্যান্ড দ্য টাইমস এর থেকে চলে আসছে। ঠিক আছে, এস কে মাইতি তার ইম্পেরিয়াল গুপ্তা অ্যান্ড দ্য টাইমস বলে যে বইটা লিখেছিলেন, সেই সময় থেকে এর রেওয়াজটা কিন্তু আস্তে আস্তে কি করছিল, কন্টিনিউ করছিল। ক্লিয়ার? এবার দেখো লাস্টের যে জায়গাটা, এখানে কনক্লুশনটা টানা হয়েছে। উপরে বিস্তারিত আলোচনার পরিপ্রেক্ষিতে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠেছে যে গুপ্ত যুগ সুবর্ণ যুগ বলে অভিহিত করার রেওয়াজ চলে আসছে তা সর্বাংশে ঠিক নয়। ডিএন যে তার এনশিয়েন্ট ইন্ডিয়া অ্যান্ড ইন্ট্রোডাক্টরি আউটলাইন গ্রন্থের শেষ অধ্যায়ে এই যুগকে সুবর্ণ যুগ বলার বিরুদ্ধে তীব্র আপত্তি তুলেছেন। তিনি জোর দিয়ে বলেছেন এটি মিথ্যা ছাড়া আর কিছুই নয়। সেজন্য তিনি শেষ অধ্যায়ের নাম দিয়েছেন মিথ অফ দ্য গোল্ডেন এরা। অতি সম্প্রতি এস আর গোয়েল তার মিথ অফ দ্য গোল্ডেন এজের উপরে তীব্র আক্রমণ করেছেন। তার মতে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলার ধারণাকে মিথ্যা বলা অযৌক্তিক। তো দীর্ঘকাল ধরে গড়ে ওঠা একটা ধারণাকে বদলানো খুবই শক্ত, এবং এ ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে ভেদাভেদ থাকা অযৌক্তিক হলো। ডি এন ঝা, এটা ভি হলো ডি এন হবে, ডি এন ঝা, ঝা হবে ঝা যথার্থ বলেছেন ভারতীয় ইতিহাসে অতীতে কোনো যুগই সুবর্ণ যুগ ছিল না। সমাজের একটি অংশে এক শ্রেণীর মানুষের জন্য অনেক যুগে সুবর্ণ যুগ ছিল। তাই সেদিক থেকে বিচার করলে অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পূর্ববর্তী যুগের প্রয়াস পরিণতি লাভ করেছিল গুপ্ত যুগে। তাই প্রাথমিক কিছু সীমাবদ্ধতা থাকলেও গুপ্ত যুগকে ধ্রুপদী যুগ বলা অযৌক্তিক নয়। ঠিক আছে, বোঝা গেল এই যে জিনিসটা, এই যে কনক্লুশন টানা, এখানে কিন্তু তোমার নাম্বার ক্যারি করবে। 70% আমরা নাম্বার হিস্ট্রিতে টানতে পারি যদি ভালো একটা ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন টানতে পারি। তার টোটাল উত্তরটা একটা বডিটা আমরা ভালো করে লক্ষ্য করি। প্রশ্ন থেকে যায় গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বা ধ্রুপদী যুগ বা অন্যান্য বিশেষণে অভিহিত করার প্রচেষ্টা কখন থেকে প্রচলিত হয়, ঠিক এটা কোন সময় থেকে এটাকে আমরা বলছি। একথা সর্বদা সত্য যে গুপ্ত শাসকেরা বা সেই যুগের কোনো সাহিত্যিক বা ভাস্কর গুপ্ত যুগ সম্পর্কে কোনো অভিধা ব্যবহার করেননি। ঐতিহাসিক বিশ্লেষণে দেখা যায় বস্তুত গুপ্ত যুগকে সুবর্ণ যুগ, পেরিক্লিসীয় যুগ বা এলিজাবেথীয় যুগের সাথে তুলনা করার প্রয়াস নেওয়া হয়েছিল। বিংশ শতকের গোড়ার দিকে জাতীয়তাবাদী ঐতিহাসিকরা ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে ব্রিটিশ সভ্যতা ও সংস্কৃতি ছাড়াও ভারতের যে নিজস্ব গৌরববোধ বলে যে সভ্যতা ছিল তা তুলে ধরতে সক্রিয় হয়ে উঠেছিলেন। মূলত তাদের চেষ্টাতেই মূলত তাদের চেষ্টাতেই গুপ্ত যুগের জ্যোতিষশাস্ত্র, গ্রহ নক্ষত্র বিজ্ঞান, অজন্তা গুহার নয়নভিরাম চিত্রগুলি গুপ্ত যুগকে সুবর্ণ যুগের মর্যাদায় মহিমান্বিত করেছে। এই যে কি সুন্দর যে বাংলা সেন্টেন্স, আমি বলতে চাইছি যে এটাই কিন্তু তোমাদের দিতে হবে। ক্লিয়ার? উহা নয়ন বিরাম চিত্রগুলি গুপ্ত যুগকে সুবর্ণ যুগের মর্যাদায় মহিমান্বিত করেছিল। এটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। ক্লিয়ার? সাধারণভাবে ক্লাসিক্যাল যুগ বলতে যা বোঝায়, গুপ্ত যুগে তার অনেক কিছু অনুপস্থিত ছিল। বিখ্যাত শিল্প বিশেষজ্ঞ অশোক মিত্রের মতো গুপ্ত যুগের স্থাপত্যে যেসব নিদর্শন টিকে আছে সেগুলো বিশেষ উল্লেখযোগ্য নয়। এবার আসা যাক সুবর্ণ যুগের সংজ্ঞা, মানে সুবর্ণ যুগ ডেফিনেশনটা আমরা কিভাবে তৈরি করছি। বস্তুত সুবর্ণ যুগ কথাটি অস্বচ্ছ, তাই তো, মানে একেবারে অস্বচ্ছ বলছে। যুক্তি নিরীক্ষে বলা যেতে পারে সুবর্ণ যুগ বলতে এমন যুগকে বোঝানো উচিত যে যুগে সমাজ ব্যবস্থায় কোনো শোষণ এবং মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। এমন একটা যুগ আমরা দেখাতে পারি না যেখানে শোষণ ছিল না এবং মানুষে মানুষে ভেদাভেদ ছিল না, সব সময় ছিল। সুতরাং সেই শর্তটা সবসময় কাজ করে না। গুপ্ত যুগের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতিতে বৈষম্য ছিল। গুপ্ত যুগের সমাজ, অর্থনীতি এবং সংস্কৃতিতে একটা বৈষম্য ছিল। এই যুগের বিভিন্ন সাহিত্যে ধর্ম বৈষম্যকে তুলে ধরা হয়েছে। ক্লিয়ার? এই প্রসঙ্গে বরাহমিহিরের বৃহৎ সংহিতায় দেখা যায় একজন ব্রাহ্মণের জন্য 5টি কক্ষ বিশিষ্ট বাড়ি, যেটা আমি বলছিলাম, ক্ষত্রিয়দের জন্য 4টি, বৈশ্যদের জন্য 3টি, শূদ্রের জন্য 2টি কক্ষ বিশিষ্ট বাড়ি থাকা বাঞ্ছনীয়। সুতরাং 4 বর্ণের মধ্যে যে তীব্র বৈষম্য ছিল তা দুটি তথ্য থেকে প্রমাণিত হয়েছে। বোঝা গেল? কোনো অসুবিধা নেই। এই যে বাড়িগুলোর একটা যে ভাগ, সেখান থেকে কিন্তু এটা উল্লেখ করছে ওদের মধ্যে একটা ভেদাভেদ ছিল। গুপ্ত যুগের সমাজ ব্যবস্থায় অস্পৃশ্যতা চরম পর্যায়ে পৌঁছেছিল, ফাহিনের বিবরণ থেকে জানা যায়। ক্লিয়ার? চন্ডালরা বাস করতো বাইরে। চন্ডালরা যখন নগরে প্রবেশ করতো, যখন বলছিলাম আমি, তখন নগরবাসীরা নগর ছেড়ে বাইরে চলে আসতো। এছাড়া সমকালীন গ্রন্থগুলিতে চন্ডালদের সম্পর্কে অপমানজনক শব্দ ব্যবহার করা হয়েছে। মিথ্যেবাদী, লোভী, চোর, অপবিত্র ইত্যাদি কথা বলা হয়েছে। কি সাংঘাতিক! দেখো যে চন্ডালরা এই মরা পোড়ানোর কাজটা করছে,
তাদের বলা হচ্ছে মিথ্যেবাদী, লোভী, চোর, অপবিত্র বলে তাদেরকে অসম্মান করা হচ্ছে। ক্লিয়ার? বলছে ভণ্ড সমাজ ব্যবস্থায় নারীর অবস্থান ও খুব বেশি উন্নত ছিল না। হলো বাল্যবিবাহ, এমনকি বয়ঃসন্ধি প্রাক্কালে বিবাহ, সতীদাহ প্রথা সমাজের উচ্চ শ্রেণীর মধ্যে প্রচলিত ছিল। তাহলে এই যে সতীদাহ প্রথাটা কাদের মধ্যে হচ্ছে? সমাজের উচ্চ শ্রেণীর মধ্যে কিন্তু এটা ছিল। এটা কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে জানতে পারছি। নিয়ম মাফিক পুরুষদের মতো নারীদের শিখার কোনো ব্যবস্থা ছিল না। হলো শিক্ষা, এটা শিখার হবে না, শিক্ষার হবে, কোনো ব্যবস্থা ছিল না। গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলার বিরুদ্ধে যেসব পণ্ডিতরা তীব্র আপত্তি তুলেছেন, তাদের প্রধান অভিযোগ হলো এই যুগের সমাজ ব্যবস্থায় সামন্ততন্ত্রের মতো শোষণমূলক ব্যবস্থার সূত্রপাত ঘটে। এই শ্রেণীর পণ্ডিতদের মধ্যে অন্যতম হলেন রামশরণ শর্মা, ডিডি গোস্বামী, ডিএন ঝা। দেখো কারা বলছে যে সামন্ততন্ত্রের মতো শোষণমূলক ব্যবস্থার সূত্রপাত হয়েছিল? এটা হচ্ছে আর এস শর্মা, যার একটা বই আছে ইন্ডিয়ান ফিউডালিজম, ডিডি গোস্বামী, ডিএন ঝা প্রমুখ। এরা কিন্তু এই কথাটা তুলছে। উল্লেখযোগ্য যে গুপ্ত যুগে অগ্রহার ও ব্রহ্মদেব নামে দুই প্রকার দান ব্রাহ্মণ ও পুরোহিতদের ভূমধ্যিকারী শ্রেণীতে পরিণত করে। ঐতিহাসিক বতীন্দ্রনাথ মুখোপাধ্যায় মনে করেন যে এই শ্রেণী প্রকৃতপক্ষে রাষ্ট্রশক্তি ও কৃষকদের পরবর্তী স্তরে বিরাজ করেছিল। বতীন্দ্রনাথ মুখোপাধ্যায় কি বলছেন? এই শ্রেণী প্রকৃতপক্ষে রাষ্ট্রশক্তি শক্তি ও কৃষকদের মধ্যবর্তী স্তরে বিরাজ করেছিল। রবীন্দ্রনাথ থাপার মনে করেন এর ফলে কিছু কিছু এলাকায় স্বাধীন কৃষকদের অবস্থান ও মর্যাদা অনেক নিচে নেমে গিয়েছিল। এছাড়া বেকার, শ্রমদানের প্রথা সে যুগে প্রচলিত ছিল না। বাদশাহনের কামসূত্র এবং বিভিন্ন ভূমিদান পত্রে উল্লিখিত বৃষ্টি শব্দটির প্রয়োগ এর ভিত্তিতে দেখানো সম্ভব হয়েছে। এদের মধ্যে মুদ্রার অভাব, বাণিজ্য মেলা, প্রশাসনিক ক্ষেত্রে রাষ্ট্রশক্তির নিয়ন্ত্রণ হ্রাস উল্লেখযোগ্য ছিল। মুদ্রার অভাব একটা কারণ ছিল, বাণিজ্য মেলা ছিল, প্রশাসনিক ক্ষেত্রে রাষ্ট্রশক্তির নিয়ন্ত্রণ হ্রাস এটা একটা বড় কারণ ছিল। ক্লিয়ার? এবার চলে আসি পরের ধাপটায়। বলছে অর্থনৈতিক দিক দিয়ে গুপ্ত যুগ যে খুব সমৃদ্ধশালী ছিল তা বলা যাবে না, এটা আমি বলছিলাম। পরবর্তী কুষাণ যুগের তুলনায় এই যুগের অর্থনৈতিক সমৃদ্ধি বেশি ছিল না। তাহলে কি হলো? গুপ্ত যুগের আগে ছিল হচ্ছে কুষাণ যুগ, তার মানে কুষাণদের ফিউডালিটি হিসেবে কাজ করে কারা? গুপ্তরা। এই যুগে অর্থনৈতিক প্রধান উৎস বাণিজ্য কুষাণ যুগের তুলনায় অনেকটা হ্রাস পেয়েছিল। বলছে অর্থনৈতিক প্রধান যে উৎসটা ছিল বাণিজ্য, এটা কুষাণ যুগের তুলনায় অনেকটা কি হয়ে গেছিল? কমে গেছিল। বস্তুত গুপ্ত যুগে বিশেষ করে কুষাণ ও সাতবাহনদের আমলে রোম তথা পাশ্চাত্যের সঙ্গে ভারতের সমৃদ্ধশালী বাণিজ্যের যথেষ্ট মন্দাভাব দেখা দিল। ঠিক আছে? যেটা পাশ্চাত্যের সঙ্গে হবে, পাশ্চাত্য সঙ্গে ভারতের সমৃদ্ধশালী বাণিজ্য যথেষ্ট মন্দাভাব দেখা দিল। ডিএন যা দেখিয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে বাণিজ্য চলাচল বেড়েছিল ঠিকই, ক্লিয়ার, কিন্তু তার রোম ভারত বাণিজ্যের মতো সমৃদ্ধশালী ছিল না। অ্যাকচুয়ালি গুপ্ত যুগে হয়েছিল আমাদের চীনের সঙ্গে বাণিজ্য, আর রোমের সঙ্গে বাণিজ্যটা হয়েছিল কুষাণ যুগে। এটা কিন্তু কখনো ভুলবে না। ডিএন যা দেখেছেন যে দক্ষিণ পূর্ব এশিয়ায় দেশগুলির সাথে বাণিজ্য চলাচল বেড়েছিল ঠিকই, কিন্তু রোম ভারত বাণিজ্যের মতো সমৃদ্ধশালী ছিল না। তার মানে কুষাণ যুগে বাণিজ্যটা যেরকম ভাবে একটা প্রভাব বিস্তার করেছিল, সেটা কিন্তু গুপ্ত যুগে ছিল না। তৎকালীন মুদ্রা ব্যবস্থার দিকে তাকানো হয় তাহলে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলে মনে করা হবে। বেশ, দেখা যাক। প্রসঙ্গত বলা যায় ভারতের অভ্যন্তরে দূরপাল্লার বাণিজ্যে এবং বৈদেশিক ও সামুদ্রিক বাণিজ্যে স্বর্ণ রূপা মুদ্রার ব্যাপক প্রচলন ছিল। আনুমানিক 450 খ্রিস্টাব্দে অর্থাৎ প্রথম কুমারগুপ্ত সময় পর্যন্ত স্বর্ণ মুদ্রা প্রচলনের ব্যাপক প্রসার ঘটে, কিন্তু এরপর থেকে স্বর্ণ মুদ্রার খাজের পরিমাণ বেড়ে যায়। ক্লিয়ার? কি বলছে? ভারতের অভ্যন্তরে দূরপাল্লার বাণিজ্য এবং বৈদেশিক ও সামুদ্রিক বাণিজ্যে স্বর্ণ রূপার মুদ্রার ব্যাপক প্রচলন ছিল। আনুমানিক 455 খ্রিস্টাব্দে অর্থাৎ প্রথম কুমারগুপ্ত সময় পর্যন্ত স্বর্ণ মুদ্রার ব্যাপক প্রসার ঘটে এবং এরপর থেকে স্বর্ণ মুদ্রার খাদের পরিমাণটা বৃদ্ধি পেতে থাকে। ক্লিয়ার? বোঝা গেল? বেশ। ঐতিহাসিক রামশরণ শর্মা মনে করেন এ যুগের সমস্ত কাব্য ও নাটক রচিত হয়েছিল উচ্চ শ্রেণীর সংস্কৃত ভাষাতে। ক্লিয়ার? সাধারণ মানুষের প্রাকৃত ভাষা উপেক্ষিত থেকে যায়। ইয়েস। গুপ্ত যুগে ভালো করে ভেবে দেখো, আমি যেটা বলছিলাম কালিদাসের লেখা বা যাবতীয় লেখাগুলো, এগুলো সব লেখা হচ্ছে সংস্কৃত ভাষা। অত সাধারণ মানুষ কথা বলছে কোথায়? মাগধী প্রাকৃত ল্যাঙ্গুয়েজে। তাহলে এই যে সংস্কৃত ভাষার আস্বাদনটা কি করে হচ্ছে? অন্য পণ্ডিতরা পড়ছেন, সেটাকে ট্রান্সলেট করা হচ্ছে, সেটাকে জানানো হচ্ছে এবং সেটাকে জানানোর পরে আমরা আস্তে আস্তে এটাকে জানতে পারছি। ঐতিহাসিক রামশরণ শর্মা মনে করেন এই যুগের সমস্ত কাব্য নাটক রচিত হয়েছিল উচ্চ শ্রেণীর সংস্কৃত ভাষাতে। সাধারণ মানুষের প্রাকৃত ভাষা উপেক্ষিতই থেকে যায়। শূদ্রদের বিচ্ছকটিগম ছাড়া সমস্ত নাটকই ছিল মিলনান্তক ও রোমান্টিক, অর্থাৎ উচ্চ শ্রেণীর চিত্ত বিনোদনের কথা মাথায় রেখেই নাটকগুলো লেখা হয়েছিল। ক্লিয়ার? ঐতিহাসিক আর এস শর্মা মনে করছেন যে এই যুগের সমস্ত কাব্য নাটক সবটাই রচিত হয়েছিল উচ্চ শ্রেণীর সংস্কৃত ভাষাতে।
ক্লিয়ার? তাহলে সাধারণ মানুষের ভাষাটা কিন্তু লেখা হলো না, প্রাকৃত ভাষাটা কি হলো, উপেক্ষিত থেকে গেল। শূদ্রদের মৃচ্ছকটিকম, শূদ্রদের মৃচ্ছকটিকম ছাড়া সমস্ত নাটক ছিল মিলনান্তক ও রোমান্টিক, অর্থাৎ উচ্চ শ্রেণীর চিত্ত বিনোদনের কথা ভেবেই নাটকগুলো লেখা হয়েছিল। মিলনান্তক মানে হচ্ছে কমেডি, তাই তো? আর দুঃখের নাটকটা আমরা সাধারণত দেখি যেটা সাধারণ মানুষের মধ্যে যায়, আর আনন্দ উৎসব মানুষের মধ্যে সবসময় এই কমেডি বা রোমান্টিক নাটকগুলো থাকে বা মিলনান্তক নাটকগুলো থাকে। হলো, কালিদাসের মালবিকাগ্নিমিত্রম এবং বিক্রম বর্ষ নাটকগুলি মূলত রাজকীয় পৃষ্ঠপোষকতায় রচিত হয়েছিল। এছাড়া সমুদ্রগুপ্তের বীণাবাদনরত মুদ্রাটি আজও সমাজে উচ্চ শ্রেণীর মানুষের সঙ্গীত চর্চার বিষয়টিকে স্মরণ করে দেয়। কি বললাম? সমুদ্রগুপ্তের বীণাবাদনরত মুদ্রাটি আজও সমাজের উচ্চ শ্রেণীর মানুষের সঙ্গীতের চর্চা বিষয়টিকে স্মরণ করে দেয়। সত্যি কথাই তো। দরিদ্র মানুষ কিন্তু এই সমস্ত গান, চিত্রকলা এগুলো খুব একটা কদর করতে পারে না, বা করলেও সেটাকে জীবিকা হিসেবে নেয়। সেটা ফ্লারিস্টে সেভাবে হয় না। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে গুপ্ত যুগে মথুরা, সারনাথ, পাটলিপুত্র ভাস্কর্যগুলো নিচু স্তরের উচ্চবিত্ত শ্রেণীর রুচিবোধের দিকে তাকিয়ে নির্মাণ করা হয়েছিল। কি বললাম? প্রসঙ্গত উল্লেখ্য যে গুপ্ত যুগে মথুরা, সারনাথ ও পাটলিপুত্রের ভাস্কর্যগুলো নিচু স্তরের উচ্চবিত্ত শ্রেণীর রুচিবোধের দিকে তাকিয়ে নির্মাণ করা হয়েছিল। বেশ, উপরের বিস্তারিত আলোচনার পরিপ্রেক্ষিতে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠেছে যে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলে অভিহিত করার যে রেওয়াজ চলে আসছে তা সর্বাংশে ঠিক নয়, তাই তো? পুরো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে এটা, যে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলার অভিহিত করার যে রেওয়াজ চলে আসছে তা একেবারেই ঠিক নয়। ডিএন ঝা তার এনশিয়েন্ট ইন্ডিয়া অ্যান্ড ইন্ট্রোডাক্টরি আউটলাইন গ্রন্থের শেষ অধ্যায় এই যুগকে সুবর্ণ যুগ বলার বিরুদ্ধে তীব্র আপত্তি তুলেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে এটি মিথ্যা ছাড়া আর কিছুই নয়। সেজন্য তিনি শেষ অধ্যায়ের নাম দিয়েছেন মিথ অফ দ্য গোল্ডেন এজ। কি বললাম? মিথ অফ দ্য গোল্ডেন এজ। অতি সম্প্রতি এসআর গোয়েল তার মিথ অফ দ্য গোল্ডেন এজের উপর তীব্র আক্রমণ করেছেন। তার মতে গুপ্ত যুগ সুবর্ণ যুগ বলার ধারণাকে মিথ্যা বলা অযৌক্তিক। কেন মিথ্যা বলা অযৌক্তিক? বলছে অতীতে যেটা একটা ঘটনা চলে আসছে সেটা ভুল থাকলেও আস্তে আস্তে তার একটা প্রভাব পড়ে, এবং প্রভাবটা কি হয়, কাটিয়ে ওঠাটা খুব মুশকিল হয়। ক্লিয়ার? এবং সেটা থাকতেই থাকে, চলতেই থাকে, এবং তখন সেটা ভুল হলেও তখন সুবর্ণ যুগ বলে এটাকে মেনে নিতে হয়। তো দীর্ঘকাল ধরে গড়ে একটা ধারণাকে বদলানো খুবই শক্ত, এবং এ ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে ভেদাভেদ থাকা অযৌক্তিক নয়। ঠিক, যেটা দীর্ঘকাল ধরে চলে আসছে সেটাকে চট করে চেঞ্জ করা যায় না, এবং এর মধ্যে ভেদাভেদ থাকাটাও বলছে একটা অযৌক্তিক নয়। ডিএন ঝা, ডিএনটা ভি হবে, ডিএন ঝা হবে, ডিএন ঝা যথার্থটা ঝা হবে। ডিএন ঝা যথার্থই বলেছেন ভারতের ইতিহাসে অতীতের কোনো যুগে সুবর্ণ যুগ ছিল না। ক্লিয়ার? উনি একটা কোশ্চেন লিখেছিলেন যে আমার পরীক্ষা হলে খুব কষ্ট হয় যখন দেখি যে কোশ্চেনটা যায় যে গুপ্ত যুগ একটা গোল্ডেন এজ ছিল কিনা, মানে এটা দেখলেই আমার খুব কষ্ট হয়, উনি বলছেন। হলো, অর্থনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রে পূর্ববর্তী যুগের প্রয়াস পরিণতি লাভ করেছিল গুপ্ত যুগে। তাই প্রাথমিক কিছু সীমাবদ্ধতা থাকলেও গুপ্ত যুগকে ধ্রুপদী যুগ বলে অযৌক্তিক নয়। ক্লিয়ার? বোঝা গেল? পুরোপুরি কোয়েশ্চেন অ্যান্সারটাকে আলোচনা করা হলো, এবং সেখানে আমি দেখিয়ে দিলাম যে কি কি পয়েন্টস, কোন কোন জায়গায় পয়েন্টস গুলো প্যারাগ্রাফে আমাদের দিতে হবে। ক্লিয়ার হলো? বেশ, আমি ফিরে আসছি আমার আগের জায়গায়। এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করলাম যে গুপ্ত যুগ, সুবর্ণ যুগ, বা এটাকে মিথ অফ দ্য গোল্ডেন এরা বলা যাবে কিনা, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেটাকে পুঙ্খানুপুঙ্খ আমি একটা আলোচনা করলাম। এবারে আমি আলোচনার দিকটা আমি একটু অন্য জায়গা থেকে নেব। সেটা কি হলো, যে আমাদের এই যে তোমরা এখনো পর্যন্ত যারা প্লাস কোর্সে ভর্তি হওনি, বা আমাদের অপশনাল কোর্স শুরু হয়ে গেছে, আবার নতুন করে একটা শুরু হবে প্লাস কোর্স, মানে আমাদের ফাউন্ডেশন কোর্স, প্লাস কোর্স, মেনের ক্লাস এবং অপশনালের ক্লাসের জন্য তোমরা অবিলম্বেই কি করো, মানে রেফারেল কোডটা আমার ইউজ করে ভর্তি হয়ে যাও। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো ভালো করে। দেবাশিস সাহা, আমি হিস্ট্রি টিচার। ঠিক আছে? আমি একটা হিস্ট্রি অপশনালের বইও আমি লিখেছি। ঠিক আছে? আমি দীর্ঘদিন 18 বছর ধরে আমি একটা বিখ্যাত, মানে কি বলবো, একটা প্রতিষ্ঠানের, সরকারি চাকরির প্রতিষ্ঠানে আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম হিস্ট্রি। আমার লেখা বইও আছে অপশনাল, অক্টোবর মাসে বইটা রিলিজ হচ্ছে। ঠিক আছে? আমার রেফারেল কোড হচ্ছে ডিএসএসআর, ভালো করে দেখে নাও, ডিএসএসআর। এই রেফারেল কোডটা ইউজ করলে তোমরা 10% ছাড় পাবে। কি বললাম? এই রেফারেল কোডটা ইউজ করলে তোমরা কিন্তু 10% ছাড় পাবে। ক্লিয়ার? আমি তারপরে একটু আলোচনা করি, নেক্সট কোশ্চেন গুলো সম্পর্কে একটু আলোচনা করি। ক্লিয়ার? চলে যাচ্ছি আমি আবার। নেক্সট আমি আরেকটা ভালো কোশ্চেন দেখাচ্ছি, যে এর অ্যান্সারটাও তোমরা কিভাবে করবে, যে সমুদ্রগুপ্তকে রাজ চক্রবর্তী বলা যাবে কিনা। ঠিক আছে? এই কোশ্চেনটা আমি একটু তোমাদের দেখাই।
Was Samudragupta Raj Chakraborty in the true sense of the term? Would you consider Samudragupta to be the greatest among Gupta emperor? Give reason for your answer. দারুণ। বলছে সমুদ্রগুপ্ত কি রাজ চক্রবর্তী বলা যাবে? এবং সমুদ্রগুপ্ত যদি রাজ চক্রবর্তী বলা যায়, তোমার নিজের যুক্তিটা কোথায়? প্রথমে বলে রাখি সমুদ্রগুপ্ত সম্পর্কে। এই সমুদ্রগুপ্ত আমরা নিশ্চয়ই জানি যে গুপ্ত যুগের ফাউন্ডার ছিলেন শ্রীগুপ্ত। শ্রীগুপ্তর পরে আমাদের ঘটোৎকচ গুপ্ত, এবং ঘটোৎকচ গুপ্তের ছেলে হচ্ছে চন্দ্রগুপ্ত বান, এবং চন্দ্রগুপ্ত বানের ছেলে হচ্ছে সমুদ্রগুপ্ত। ক্লিয়ার? সমুদ্রগুপ্ত সম্পর্কে বলতে গেলে আমি একটু আগে ধারণাটা দিয়ে দিই যে সমুদ্রগুপ্তের মা ছিলেন কে? আমাদের কুমার দেবী, যিনি ছিলেন লিচ্ছবি রাজকন্যা। তাই জন্য সমুদ্রগুপ্তকে আমরা কি বলি? লিচ্ছবির দৌহিত্র বলি। সমুদ্রগুপ্তের খ্যাতির জন্য সমুদ্রগুপ্ত এত রাজ্য জয় করেছিলেন, বা তার কি বলবো যুদ্ধ বিগ্রহ করার যে একটা প্রবণতা, সেটা দেখে আমাদের ভিনসেন্ট আর্থার স্মিথ তার বইতে আর্লি ইন্ডিয়া বইতে সমুদ্রগুপ্তকে কি বলেছেন? ইন্ডিয়ান নেপোলিয়ান বা নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলেছেন। ক্লিয়ার? বেশ কিছু ঐতিহাসিক, যেমন আমাদের কি বলবো অশ্বিনী আগরওয়ালের মতো ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে বলতে চেয়েছেন কি বলে? বলছেন আকবর অফ গুপ্ত এজ, গুপ্ত যুগের আকবর বলে অভিহিত করেছেন। এবং আরো একটা কথা আমাদের বলে রাখি যে সমুদ্রগুপ্তকে আমাদের তার সভাকবি হরিসেন তার এলাহাবাদ প্রশস্তি বা আমাদের কি বলবো প্রয়াগ প্রশস্তি গ্রন্থে কি বলেছেন? যে হিরো অফ 100 ব্যাটেলস। ক্লিয়ার? এছাড়া সমুদ্রগুপ্ত অনেকগুলো টাইটেল নিয়েছিল, যার মধ্যে কি ছিল? একটা ছিল অপ্রতিরোধ, ঠিক আছে, সর্বরাজচ্ছেতা, তারপর পরক্রমাঙ্ক, ঠিক আছে, এগুলো তার একটা বিখ্যাত টাইটেল ছিল। লিচ্ছবি দহিত্র তো আমি বলেইছি, এগুলো তার একটা বিখ্যাত টাইটেল। পরক্রমাঙ্ক, অপ্রতিরোধ, সর্বরাজচ্ছেতা, তারপর হচ্ছে কি বললাম আমাদের লিচ্ছবি দহিত্র, এগুলো তার একটা বিখ্যাত টাইটেল। সমুদ্রগুপ্তর আমরা কি দেখতে পাচ্ছি? তার বৌদ্ধিস্ট পন্থী ছিল কে? তার নাম বসুবন্ধু। বসুবন্ধু একটা বই লিখেছিল অভিধর্ম কোষ। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন 33টা লাইনে অশোকের এলাহাবাদ ইনস্ক্রিপশন বা প্রয়াগ ইনস্ক্রিপশনের মধ্যে একটা ফাঁকা জায়গায় লিখেছিলেন, তার সম্পর্কে 33টা লাইনে বর্ণনা করেছিলেন। ক্লিয়ার? সমুদ্রগুপ্ত নিজে একজন ভালো সুকবি ছিলেন। সমুদ্রগুপ্তের নিজে লেখা বই হচ্ছে কি? সমুদ্রগুপ্তের লেখা বইয়ের মধ্যে রয়েছে একটা বিখ্যাত বই, যার নাম হলো কি? আমরা জানি কৃষ্ণচরিতম, সংস্কৃত ভাষায় লেখা। সমুদ্রগুপ্ত খুব ভালো বীণা বাজাতে পারতেন, তার বীণা প্লেয়িং মূর্তি, আমরা মূর্তিগুলো আমরা দেখতে পাই। সমুদ্রগুপ্তের আরেকটা ব্যাপার ছিল, তিনি অশ্বমেধের যজ্ঞ করেছিলেন, এবং অশ্বমেধের যজ্ঞ করার পরেই তিনি হয়েছিলেন রাজ চক্রবর্তী। সমুদ্রগুপ্ত ওয়াজ দ্য ফার্স্ট গুপ্ত রুলার হু পারফর্ম অশ্বমেধা স্যাক্রিফাইস। ক্লিয়ার? উনি বিষ্ণু বা বিষ্ণুর উপাসক ছিলেন সমুদ্রগুপ্ত। এবং আমরা দেখতে পাই যে সমুদ্রগুপ্তের সময় কি হয়েছিল? তার রাজ্য বিস্তারে কতগুলো নীতি ছিল। তিনি দক্ষিণ ভারতীয় নীতি নেন, 12 সাউথ ইন্ডিয়ান কিং উনি কঙ্কার করেন। এটাকে আমরা বলি ধর্মবিজয় পলিসি বা গ্রহণ পরিমুখ্য পলিসি। গ্রহণ পরিমুখ্য পলিসি কি? আগে রাজাকে, পরাজিত রাজাকে গ্রেপ্তার করো, গ্রেপ্তার করে তাকে একটা বন্ড লিখিয়ে নাও যে তিনি রাজস্ব তার ছেড়ে দেবেন, এবং রাজস্বের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হতো। এটাকে বলে গ্রহণ পরিমুখ্য নীতি। এটাকে আবার ধর্মবিজয় নীতিও বলে। সমুদ্রগুপ্ত 9টা উত্তর ভারতের রাজ্য জয় করেছিল, এটাকে আমরা বলি দিগ্বিজয় পলিসি। সমুদ্রগুপ্ত 5টা ফ্রন্টিয়ার স্টেটস জয় করেছিল, 5 ফ্রন্টিয়ার স্টেটস, এবং 9টা আটবিক স্টেটস জয় করেছিল। তোমার মনে রাখবে সমুদ্রগুপ্ত উত্তর ভারতে অভিযান করেছিল দুবার, দুবারে 9টা রাজ্য জয় করেছিল। আর আটবিক বা ট্রাইবাল স্টেট জয় করেছিল 9খানা। আর 5খানা ফ্রন্টিয়ার স্টেট জয় করেছিল, যার মধ্যে ছিল কি? আমাদের নেপাল, কর্তৃপুর, সমতট, দাভক এবং কামরূপ। নেপাল, কর্তৃপুর, সমতট, দাভক এবং কামরূপ। ক্লিয়ার? বোঝা গেল? এবার দেখো এই উত্তর তৈরি করতে গেলে এখানে যে একটা দারুণ জায়গা, আমার টার্নিং পয়েন্ট, উত্তরে কিরকম জায়গায় একটা টার্নিং পয়েন্ট আসবে সেটা একটু আলোচনা আমি করবো। বলছে প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাসে দুটি পরস্পর বিরোধী গতিধারার সমাবেশ ঘটে, যথা সাম্রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে রাজনৈতিক ঐক্য ও সংহতি স্থাপন, এবং রাজনৈতিক বিচ্ছিন্নতা ও খণ্ডীকরণ। কি বললো? প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাসে দুটি পরস্পর বিরোধী গতিধারার সমাবেশ ঘটে, যথা সাম্রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে রাজনৈতিক ঐক্য ও সংহতি স্থাপন, এবং রাজনৈতিক বিচ্ছিন্নতা ও খণ্ডীকরণ। কুষাণ সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপরে উদ্ভূত হয়ে গুপ্ত সাম্রাজ্য সমগ্র ভারতে রাজনৈতিক আধিপত্য বিস্তারে সমর্থ হয়, এবং মৌর্য সাম্রাজ্যের পরে পুনরায় ভারতের রাজনৈতিক ঐক্য স্থাপিত হয়। এই রাজনৈতিক ঐক্য রূপান্তরের স্থপতি ছিলেন সর্বশ্রেষ্ঠ গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত। একটা মাঠ করে দেওয়া যাকে বলে, মানে একটা, আমি যখন ইন্ট্রোডাকশনটা লিখছি, ইন্ট্রোডাকশনে কিন্তু আমার খুব ভালোভাবে দৃষ্টি আকর্ষণ করবো। ক্লিয়ার? কি বললাম? প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাসে দুটি পরস্পর বিরোধী গতিধারার সমাবেশ ঘটে, যথা সাম্রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে রাজনৈতিক ঐক্য ও সংহতি স্থাপন, এবং রাজনৈতিক বিচ্ছিন্নতা ও খণ্ডীকরণ। কুষাণ সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপরে উদ্ভূত হয়ে গুপ্ত সাম্রাজ্য
সমগ্র ভারতে রাজনৈতিক আধিপত্য বিস্তারে সমর্থ হয় এবং মৌর্য সাম্রাজ্যের পরে পুনরায় ভারতে রাজনৈতিক ঐক্য স্থাপিত হয়। এই রাজনৈতিক রূপান্তরের স্থপতি ছিলেন কি বলা হলো সর্বশ্রেষ্ঠ গুপ্ত সম্রাট। এই লাইনটাকে ওরা চায়। নেক্সট, এবার একটা এন্ডিং জায়গাটা আমরা দেখি। দেখো এন্ডিং এ কি বলছে, প্রাচীন ভারতের ইতিহাসে দুই প্রধান পুরুষ অশোক ও সমুদ্রগুপ্তের তুলনা করলে দেখা যায় যে দুজনেই পরাক্রমের দ্বারা দেশকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। ডক্টর এইচ সি রায়চৌধুরীর মতে তাদের দুজনের কাছে পরাক্রমের অর্থ ছিল ভিন্ন। অশোক পরাক্রম বলতে যুদ্ধ বোঝেননি, বুদ্ধের বাণী প্রচারকে বুঝেছেন। আর সমুদ্রগুপ্তের কাছে পরাক্রমের অর্থ হলো প্রবলভাবে যুদ্ধ ও সাংস্কৃতিক কার্যকলাপ। অশোকের রাজত্ব ছিল ধার্মিক ধর্মরাজত্ব। সমুদ্রগুপ্তের আদর্শ ছিল সনাতন রাজ চক্রবর্তী। ডক্টর গোয়ালের মতে সমুদ্রগুপ্ত ধর্ম ও বিজয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করতেন। ক্লিয়ার? ধর্ম আর বিজয়ের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করতেন। পিএল গুপ্তার মতে মৌর্য শাসনের পতনের দায়ভার আংশিকভাবে অশোককে বহন করতে হয়, কিন্তু গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য তা সমুদ্রগুপ্তকে বহন করতে হয় না। ডক্টর রবীন্দ্রনাথ থাপারের মতে অনাগত যুদ্ধের প্রবল ঝড় ও চিন্ময় চিন্ময় শক্তির মূর্ত প্রতীক ছিলেন সমুদ্রগুপ্ত। তাই সব দিক থেকে বিচার করলে তিনি যথার্থ অর্থে রাজচক্রবর্তী। এ কি চমৎকার লেখা! এই ভাষার একটা সুন্দর ব্যবহার এবং রবীন্দ্রনাথ থাপারকে কোট করা হলো কিভাবে, এখানে কিন্তু তোমার নাম্বার 70% উত্তর তুমি নাম্বার করতে পারবে। উত্তর হোক খুব এনরিচ, উত্তর খুব সমৃদ্ধ হোক, এটা আমি বারবার তোমাদের বলবো। তাহলে আমি আবার বলছি, প্রাচীন ভারতের ইতিহাসে দুই প্রধান পুরুষ অশোক ও সমুদ্রগুপ্তের তুলনা করলে দেখা যায় দুজনেই পরাক্রমের দ্বারা দেশকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। ডক্টর এস শ্রীচির মধ্যে তাদের দুজনের কাছে পরাক্রমের অর্থ ছিল ভিন্ন। অশোক পরাক্রম বলতে যুদ্ধ বোঝেননি, বুদ্ধের বাণী প্রচারকে বুঝেছে। এই যে অশোক পরাক্রম বলতে যুদ্ধকে বোঝেননি, বুদ্ধের বাণী প্রচারকে বুঝেছে। আর সমুদ্রগুপ্তের কাছে পরাক্রমের অর্থ হলো প্রবলভাবে যুদ্ধ ও সাংস্কৃতিক কার্যকলাপ। এই জায়গাটা কিন্তু তোমাদের দরকার। অশোকের রাজত্ব ধার্মিক ধর্মরাজত্ব, সমুদ্রগুপ্ত রাজত্ব ছিল সনাতন রাজ চক্রবর্তী। ডক্টর গোয়ালন্দ সমুদ্রগুপ্ত ধর্ম ও বিজয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করত। তেলগুপ্তের মধ্যে মৌর্য শাসনের পতনের দায়ভার আংশিকভাবে অশোককে বহন করতে হয়, কিন্তু গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য তা সমুদ্রগুপ্তকে বহন করতে হয় না। তাই থাপার বলছেন অনাগত যুদ্ধের প্রবল ঝড় ও চিন্ময় শক্তির মূর্ত প্রতীক ছিলেন সমুদ্রগুপ্ত। তাই সব দিক থেকে বিচার করলে তিনি হলেন যথার্থ অর্থেই রাজ চক্রবর্তী। এবার আমরা গোটা উত্তরটা ব্যালেন্স করে নিই, আমরা দেখা যাক। উত্তর একদম উপকণ্ঠে চলে যায়। শুরুটা আমি করেছিলাম। এইচ সি রায়চৌধুরীর মতে বলছে পিতা প্রথম চন্দ্রগুপ্তের নিকট প্রাপ্ত একটা গাঙ্গেয় উপত্যকায় স্থানীয় রাজ্যকে তিনি এক সর্বভারতীয় সাম্রাজ্যে পরিণত করেন। ক্লিয়ার? অসাধারণ সামরিক দক্ষতার দ্বারা সমগ্র ভারতকে ঐক্যবদ্ধ করে সম্রাট বা একরাট হওয়াই ছিল তার প্রধান উদ্দেশ্য। তার সভাসদ হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের রাজ্য জয়ের বিস্তারিত তথ্য পাওয়া যায়। মহাপদ্মনন্দ চন্দ্রগুপ্ত মৌর্যের মতন সমুদ্রগুপ্ত দিগ্বিজয়ের পরিকল্পনা নেন। কৌটিল্য প্রচারিত শত্রু নিধন এর আদর্শ তাকে বিশেষভাবে প্রভাবিত করে। পিএল গুপ্তার মতে ঐতিহাসিক পরিস্থিতি তাকে দিগ্বিজয়ের ক্ষেত্রে সাহায্য করে, সে বিষয়ে সন্দেহ নেই। সেই সময় উত্তর ও দক্ষিণ ভারতের এমন কোনো শক্তিশালী রাজা ছিলেন না তিনি তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন যিনি তাকে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন যিনি তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন, তাকে হবে না, তিনি তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন। সমুদ্রগুপ্ত এই শূন্যতার সুযোগ নিতে সক্ষম হন। যে ভ্যাকিউমটা তৈরি হয়েছিল সেটা সম্পূর্ণ সুযোগটা নেন কে? আমাদের সমুদ্রগুপ্ত। হলো? তবে কেবলমাত্র ঐতিহাসিক পরিস্থিতির উপর ভিত্তি করে ব্যক্তিগত কৃতিত্ব খর্ব করা সমীচীন হবে না। বেশ, দেখা যাক। এলাহাবাদ প্রস্তুত থেকে সমুদ্রগুপ্তের রাজ্য বিস্তারকে মূলত চারটি ভাগে ভাগ করা যায়, যথা উত্তর, দক্ষিণ, পশ্চিম ও উত্তর পশ্চিম। কিভাবে? একটা উত্তর, একটা দক্ষিণ, একটা পশ্চিম, আর একটা উত্তর পশ্চিম। ঠিক আছে? তাহলে দেখো লক্ষ্য করে পূর্ব দিকের রাজ্য সীমায় কিন্তু গেল না। এই সকল স্থানে তিনি তার সকল সামরিক অভিযান নিয়ে লিপ্ত হন। সমুদ্রগুপ্ত আর্যাবর্তের নজর রাজাকে পরাজিত করে উত্তর ভারতে গঙ্গা যমুনার প্রায় সম্পূর্ণ অংশ গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। এলাহাবাদ পরিস্থিতি 13 ও 14 নম্বর পংক্তিতে যে সকল রাজাদের তিনি রাজ্য জয় করেন, রাজাদের হবে না, তার নাম পাওয়া যায়, যেমন গণপতিনাথ, নাগসেন, মতিল প্রমুখ। উল্লেখ্য যে এই সমস্ত রাজারা সমুদ্রগুপ্তের বিরুদ্ধে একটি জোট গড়ে তোলেন, কিন্তু কৌশাম্বী যুদ্ধে
এরা সমুদ্রগুপ্তের কাছে পরাজিত ও বিধ্বস্ত হয়। ঠিক আছে। এছাড়া তিনি নিপুণ সামরিক দক্ষতার দ্বারা সমতট, দাভোগ, কামরূপ, নেপাল, কর্তৃপুর এই ৫টি প্রত্যন্ত রাজ্যকে তার রাজ্যভুক্ত করেন। সুতরাং সমুদ্রগুপ্ত যে প্রবল সামরিক শক্তির অধিকারী ছিলেন সে বিষয়ে কোনো সংশয় থাকতে পারে না। ডক্টর এইচ সি রায়চৌধুরী, ভিনসেন্ট স্মিথ, রবীন্দ্রনাথ থাপার প্রভৃতি ঐতিহাসিকেরা তার সামরিক কর্তৃত্বকে এক বাক্যে স্বীকার করে থাকেন। ক্লিয়ার? এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের ১২টি রাজ্য জয় করেছিলেন নৌবাহিনীর সাহায্য নিয়ে। তবে উক্ত রাজ্যগুলিকে তিনি অধিগ্রহণ করে নিজ সাম্রাজ্যভুক্ত করেন। হরিসেনের মতে তিনি গ্রহণ পরিমুখ্য অনুগ্রহ নীতি নেন। এই নীতিকে এক কথা ধর্মবিজয় নীতি বলে। গ্রহণ পরিমুখ্য অনুগ্রহ নীতি অর্থ হলো শত্রুকে বলপূর্বক বন্দী করা, শত্রুর বশ্যতা স্বীকার করে তাকে মুক্তিদান এবং পরাজিত শত্রুকে রাজস্বের বিনিময়ে রাজ্য ফিরিয়ে দেওয়া। কিন্তু স্ত্রী ও সার্বভৌম শক্তির ক্ষমতা ফেরানো হতো না। ঠিক আছে? সার্বভৌম ক্ষমতাটা কিন্তু তাকে ফেরানো হতো না। ক্লিয়ার? ওই রাজস্বটা দিতে বলে তার রাজ্যটা ফিরিয়ে দেওয়া হতো। আর এস শর্মা, ডক্টর গোয়াল, পি এল গুপ্তা এরা মনে করছেন যে এস কে মাইতি প্রমুখ ঐতিহাসিকদের মতে পাটলিপুত্র থেকে সুদূর দাক্ষিণাত্য প্রত্যক্ষ শাসনে অসুবিধা হবে বলেই সমুদ্রগুপ্ত এই ধর্মবিজয় নীতি নিয়েছিলেন। ঠিক, কারণ তিনি যদি উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত শাসন করা খুব মুশকিল। তিনি দক্ষিণ ভারতে চলে যান তাহলে উত্তর ভারত উইক হয়ে যাবে। তাহলে উত্তর ভারত তার সাম্রাজ্য নিয়ে আবার কি হবে, যুদ্ধ প্রস্তুত মানে যুদ্ধ তৈরি হবে। তাই উত্তর ভারত থেকে দখল মানে রাজ্যটাকে রক্ষা করার জন্য দক্ষিণ ভারতের করদ নিয়ে সমুদ্রগুপ্ত সন্তুষ্ট ছিলেন। এটাকে অনেকে বলেছিল, হিস্টোরিয়ানরা বলেছিলেন, আয়েঙ্গারের মতো একজন হিস্টোরিয়ান বলছে যে সমুদ্রগুপ্তের নীতিটা ওয়ান কাইন্ড অফ একটা কামধেনুর মতো। কামধেনু যেমন যখন ইচ্ছে চেষ্টা করলে দুধ দেয়, ঠিক সেরকম ভাবে একটা অর্থ আহরণের পথ হচ্ছে সাউথ ইন্ডিয়াকে উনি তৈরি করে ফেলেছিলেন। ক্লিয়ার? তেলগুপ্তের মতে হ্যাঁ, যে সুদূর দাক্ষিণাত্যে প্রত্যক্ষ শাসনে অসুবিধা হয় বলেই সমুদ্রগুপ্ত এই ধর্মবিজয় নীতি নিয়েছিলেন। তার এই চিন্তাধারা গুপ্ত সাম্রাজ্যের পক্ষে শুভপ্রদ হয়। ঠিক, কারণ এটা সেকেন্ড চন্দ্রগুপ্তকে তার ফলো করতে হয়নি। ডক্টর রায়চৌধুরীর মতে এই নীতির মাধ্যমে ডক্টর আর হবে না, ডক্টর এইচ সি রায়চৌধুরী মতে এই নীতির মাধ্যমে সমুদ্রগুপ্ত ভারতের রাজনৈতিক ঐক্য স্থাপনের প্রয়াসে সফল হন এবং তিনি রাজ চক্রবর্তী আদর্শ সফল করেন। সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের আতঙ্কিত হয়ে পূর্ব ও পশ্চিম ভারতের সীমান্ত অঞ্চলের রাজারা প্রায় বিনা যুদ্ধেই বশ্যতা স্বীকার করে নেন। পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্তের রাজ্যনায়ক, মদ্রক প্রভৃতি উপজাতির রাজ্য ও তার বশ্যতা স্বীকার করেন। দেখে নাও, এবার কি হচ্ছে পূর্ব ও পশ্চিম ভারত, এই জায়গাটা লক্ষ্য করি। আমরা আগেরটা দেখছিলাম পূর্ব ভারত পাচ্ছিলাম না। সীমান্ত অঞ্চলের রাজারা তার বিনা যুদ্ধের বর্ষা স্বীকার করবে। বলছে পাঞ্জাব আর উত্তর পশ্চিম সীমান্তের যে জায়গাগুলো অর্জুনায়ন, মদ্রক প্রভৃতি উপজাতির রাজ্য ও তার বর্ষতা স্বীকার করবে। যে আমি বলেছিলাম যে এখানে ভারতের বাইরেও সমুদ্রগুপ্তের খ্যাতি ছড়িয়ে পড়েছিল এবং তার যে খ্যাতি ছড়িয়ে পড়েছিল তার একটা বড় উদাহরণ কি শক শাহী শাহনশাহী। এই নামটা আমরা দেখতে পাচ্ছি, শক শাহী শাহনশাহী, যার সঙ্গে কুষাণদের নামের একটা মিল পাওয়া যায়। এই সূত্র থেকে জানা যায় সিংহলের রাজা মেঘবর্মন বুদ্ধগয় একটি বৌদ্ধ সংঘ স্থাপনের জন্য সমুদ্রগুপ্তের কাছে অনুমতি গ্রহণ করে। বলে রাখি যে সিংহলের রাজা মেঘবর্মন সে কি করেছিল, সমুদ্রগুপ্তের কাছে পারমিশন চেয়েছিল যে বোধগয়ায় একটা বৌদ্ধিস্ট মনাস্ট্রি তৈরি করবে এবং এই জন্য দুজন কি করেছিল, দুজন বৌদ্ধ দূতকে পাঠিয়েছিলেন, বৌদ্ধ সন্ন্যাসীকে পাঠিয়েছিলেন এবং তারা সমুদ্রগুপ্তের পারমিশন নিয়ে বোধগয়া একটা কি করেছিল, বৌদ্ধিস্ট মনাস্ট্রি তৈরি করেছিল। ক্লিয়ার? ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। হরিসেন পরিস্থিতিতে সমুদ্রগুপ্তের ব্যক্তিগত গুণাবলী বর্ণিত হয়েছে। বেশ, এই পরিস্থিতিতে মহাদণ্ডনায়ক, সন্ধি বিগ্রহী কুমার মাত্র হরিসেন নিজেকে সমুদ্রগুপ্তের চরণস্থ দাস বলে পরিচয় দিয়েছে। ঠিক, ওই যে বললাম ৩৩টা লাইনে লেখা হয়েছিল একটা অশোকের ইনস্ক্রিপশন যার নাম প্রয়াগ প্রস্থি বা এলাহাবাদ প্রস্থি, সেখানে সমুদ্রগুপ্তকে চরণেশ্বর দাস বলেছে এবং একই জায়গায় তুমি মনে করছেন হিরো অফ 100 ব্যাটেলস, সমুদ্রগুপ্ত হলো ১০০ তোমার যুদ্ধ জয়ের নেতা। তিনি শুধু যোদ্ধা ও রাজনীতিবিদ ছিলেন না, মানসিক গুণের অধিকারী ছিলেন। স্বাস্থ্যতত্ত্বের ওপরও তার বিশেষ অধিকার ছিল। তিনি নিজে সংস্কৃতের কৃষ্ণচরিতমের মতো কাব্য রচনা করেন। কি বললাম, শাস্ত্রমতের তার বিশেষ অধিকার ছিল, তিনি নিজে সংস্কৃতে একটা বই লিখেছিল কৃষ্ণচরিতম, এটা কাব্য। তিনি সঙ্গীত শিল্পী ছিলেন এবং বীণা বাদনের মতো মুদ্রা তার সঙ্গীত রুচির নিদর্শন। ওই যে বললাম তিনি সঙ্গীত ভালোবাসতেন এবং তার যে বীণা বাদনের মতো মূর্তি আমরা দেখতে পাই সেটা দেখে আমরা মেনশন করতে পারি যে সমুদ্রগুপ্ত নিজে সঙ্গীত বিশেষজ্ঞ ছিলেন। হরিসেন তাকে বৃহস্পতি এবং নারদের সাথে তুলনা করেছেন। ভাবো, পণ্ডিত বৃহস্পতি, তাই তো, আমাদের কাদের গুরু, দেবতাদের গুরু, এবং নারদ একজন স্থিতিশাস্ত্রী, একজন পণ্ডিত, তার দুজনের সঙ্গে তাকে তুলনা করছে।
পিএল গুপ্তার মতে ব্রাহ্মণ্য ধর্মের গৌরব অশোকের সময় থেকে ম্লান হয়েছিল, সমুদ্রগুপ্তের সময় তা পুনঃপ্রতিষ্ঠিত হয়। ক্লিয়ার? এবারে এই যে জায়গাটা বলা হয়েছে, দেখো লক্ষ্য করে ভালো করে, অশোকের যদি আমরা রাজ্য জয়ের জায়গাগুলো দেখি ভালো করে, অশোক একমাত্র কলিঙ্গ রাজ্য জয় করেছিল। তারপরে অশোক কি করেছিল, থার্ড বৌদ্ধ কাউন্সিল করেছিল অশোকের সময় 250 BC তে। এবং অশোক বৌদ্ধ ধর্মটাকে ভারতের বাইরে নিয়ে গেছিল, এটা আমরা জানি, তাই তো? এবং অশোক ভারতবর্ষের বাইরে বৌদ্ধ ধর্মের সিংহলে তার পুত্র মহেন্দ্র এবং তার কন্যা সংঘমিত্রা প্রচার করেছিল, নিশ্চয়ই জানো। এবং ভারতের বাইরে প্রথম অশোকের দ্বারাই হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রচার হয়েছিল। কনিষ্ক বৈষ্ণব ধর্মাবলম্বী ছিলেন। কনিষ্কের সময় কি হয়েছিল, ধর্মমতের যা হোক, কনিষ্ককে কখনোই কিন্তু অশোকের মতো মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য দায়ী করা হয় না। কারণ অশোক এই ধর্ম বিজয় নিতে গিয়ে গিয়ে কি করেছিল, সাম্রাজ্যের ক্ষাত্র শক্তিটাকে নষ্ট করে ফেলেছিল, যার জন্য ধ্বংস হয়েছিল, তাই তো? অশোক পরাক্রম বলে যুদ্ধ বোঝেনি, বুদ্ধের বাণী প্রচারকে বুঝিয়েছেন। আর সমুদ্রগুপ্তের কাছে পরাক্রমের অর্থ হলো প্রবলভাবে যুদ্ধ ও সাংস্কৃতিক কার্যকলাপ। ঠিক তাই? এবং সমুদ্রগুপ্তের সাংস্কৃতিক কার্যকলাপকেও তোমাদের ছোট করা যাবে না, অনেক সাংস্কৃতিক কার্যকলাপ কিন্তু সমুদ্রগুপ্ত করেছিল, তাই তো? অশ্বমেধের যজ্ঞ, সমুদ্রগুপ্ত হচ্ছে প্রথম গুপ্ত রাজা যে অশ্বমেধ যজ্ঞ করেছিল। সমুদ্রগুপ্ত ছাড়া আর যে অশ্বমেধের যজ্ঞ করেছিল তার নামটা কি, তার নাম হচ্ছে আমাদের কুমারগুপ্ত বান। কুমারগুপ্ত বানও কিন্তু আমাদের কি করেছিল, আমাদের অশ্বমেধের যজ্ঞ করেছিল, মনে রাখবে। ঠিক আছে? এবার আমি এখানে একটা কথা বলে দিই, সমুদ্রগুপ্তের অ্যাচিভমেন্ট, সমুদ্রগুপ্ত আমি বলতে পারো ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ রাজা। একই ব্র্যাকেটে অশোক, আকবর, ঠিক আছে, হর্ষবর্ধন, ঠিক আছে, এদের সঙ্গে কনিষ্ক, এদের সঙ্গে তুলনা করলেও সমুদ্রগুপ্ত কিন্তু অনেক দিক থেকে পাল্লা ভারী। কারণ সমুদ্রগুপ্ত জীবনে একটি যুদ্ধেও কিন্তু পরাস্ত হয়নি, এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তিনি যথার্থ অর্থে রাজ চক্রবর্তী। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে দুটো উত্তর আমি এখানে আলোচনা করে দিলাম, ওটা কোনো প্রবলেম হলো না। নেক্সট। আমি আবার একটুখানি, তোমরা এখনো পর্যন্ত যারা রেফারেল কোড মানে এখনো পর্যন্ত ভর্তি হওনি, তারা তোমরা ভর্তি হয়ে যাও। এই যে দেবাশিস সাহা দেখতে পাচ্ছ আমাদের, আমি তোমাদের একটু আগে পরিচয় দিলাম। সেখানে হচ্ছে তোমাদের হিস্ট্রি ক্লাস নিচ্ছি সব রকম ভাবে। প্রিলি ক্লাসটা নিচ্ছি ফাউন্ডেশন কোর্সে, মেনের ক্লাসটা নিচ্ছি আলাদাভাবে। প্রিলি ক্লাসটা আমি নিচ্ছি সোম বুধ শুক্র। প্রিলি ক্লাস নিই সোম বুধ শুক্র। আমি প্রিলি প্লাস মেন দুটো একসঙ্গেই পড়িয়ে দিই আমি। এটা নিচ্ছি সন্ধে, সোম বুধ শুক্র সন্ধে 7টা থেকে 8:30 পর্যন্ত। আবার মেনের ক্লাস আমি নিচ্ছি আমাদের সোমবার আর বৃহস্পতিবার। সোমবার দিন দুপুর 2টো থেকে 3:30, এবং মেনের ক্লাস নিচ্ছি বৃহস্পতিবার দিন দুপুর 2টো থেকে 3:30। ক্লিয়ার? এবং এই সঙ্গে সঙ্গে বলে দিই আর একটু কথা, সেটা হচ্ছে আমি তোমাদের কি বলবো, অপশনাল ক্লাসটা বললাম। অপশনাল ক্লাসটা আবার নিয়ে হচ্ছে আমাদের কোন কোন দিন, একটা নিচ্ছি সোমবার, একটা নিচ্ছি বৃহস্পতিবার। একই দিনে যেদিনকে অপশনাল ক্লাস সেদিনকে আমার মেনের ক্লাস থাকে। সোমবার দিন আমি নিচ্ছি সকাল 10টা থেকে 11:30 অপশনাল ক্লাস। আবার বৃহস্পতিবার দিন আমি নিচ্ছি সকাল 10টা থেকে 11:30 অপশনাল ক্লাস। ঠিক আছে? 1.5 ঘন্টা করে নিচ্ছি। এছাড়াও আমি তোমাদের ক্লাস রাখছি, যেটা উল্লেখযোগ্য ক্লাস হচ্ছে আমাদের স্পেশাল ক্লাস। স্পেশাল ক্লাস নিচ্ছি মঙ্গল, বৃহস্পতি, শনি। বিকেল 5টা থেকে 6টা 1 ঘন্টা করে নিচ্ছি। মঙ্গল, বৃহস্পতি, শনি, বিকেল 5টা থেকে 6টা। এবং আমি আরেকটু বলে রাখি, মেয়েদের উদ্দেশ্যে বলে রাখি, যারা আইসিডিএস পরীক্ষা দিচ্ছ তোমরা, তোমাদের আমি আইসিডিএস এর ক্লাস শুরু করেছি দীর্ঘদিন হলো। সেটা নিয়ে মঙ্গলবার আর শুক্রবার দিন সকাল 10টা থেকে 11টা, সকাল 10টা থেকে 11টা আমি মঙ্গল এবং বৃহস্পতিবার দিন এই মঙ্গল আর শুক্রবার দিন ক্লাস নিচ্ছি আইসিডিএস 10টা থেকে 11টা 1 ঘন্টা। ক্লিয়ার? তোমরা আর দেরি না করে এই ডিএসএস এর এই রেফারেল কোড পুরো ক্যাপিটালে, এটা তোমরা দিয়ে তোমরা নিয়ে নাও, তোমাদের ভর্তি হয়ে যাও। তোমরা অ্যাডমিশন নাও, ডিএসএস অ্যাপ দিয়ে সাবস্ক্রিপশন করো, সাবস্ক্রাইব করো, এবং তোমার 10% ছাড় পাবে। আর জন্য অনেকগুলো ক্লাস দেখছে বলে তোমরা আরো বাড়তি কিছু ছাড় পাবে। ক্লিয়ার? এবার আমি একটু আলোচনায় চলে যাই আবার।
এবার আমি এখান থেকে কিছু কোশ্চেন আলোচনা করি, যে কোশ্চেন গুলো আমাদের পড়তে হবে। তাহলে গুপ্ত যুগের আমি একটু আলোচনা করলাম। গুপ্ত যুগের আমি দুটো কোশ্চেন আজকে আলোচনা করলাম। একটা হচ্ছে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা যাবে কিনা। আর একটা কোশ্চেন বললাম এখানে কি, যে হচ্ছে সমুদ্রগুপ্তকে রাজ চক্রবর্তী বলা যাবে কিনা। এই দুটো কোশ্চেন বাদ দিয়েও আমি আরো কিছু কোশ্চেন এখানে একটু আলোচনা করব, সেটা তোমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। এখানে আলোচনার মধ্যে আমি রাখবো ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে, হ্যাঁ, গুপ্ত থেকে একটু লিখে নাও, একটা হেডিং দাও। তোমার একটা কোয়েশ্চেন কিন্তু ইংলিশে হবে। ক্লিয়ার? গুপ্ত বলে একটা হেডিং দাও, সেখানে লিখে রাখো আরো কিছু কয়েকটা কোশ্চেন্স। দেখো, হোয়াট ওয়াজ দ্য অ্যাচিভমেন্ট অফ সেকেন্ড চন্দ্রগুপ্ত? হোয়াট ওয়াজ দ্য অ্যাচিভমেন্ট অফ সেকেন্ড চন্দ্রগুপ্ত? দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব কি ছিল? হোয়াট ওয়াজ দ্য অ্যাচিভমেন্ট অফ সেকেন্ড চন্দ্রগুপ্ত? দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব কি ছিল? লিখলে হোয়াট ওয়াজ দ্য অ্যাচিভমেন্ট অফ সেকেন্ড চন্দ্রগুপ্ত, এই একটা কোশ্চেন রাখবে। তার সঙ্গে আরেকটা কোশ্চেন রাখবে, দেখো, হোয়াট ওয়াজ দ্য কজেস অফ দ্য ডিক্লাইন অফ গুপ্ত ডাইনেস্টি? What was the causes of the decline of Gupta dynasty? What was the causes of the decline of Gupta dynasty? Clear? গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ কি ছিল? এটা তিনবার এসছে WCS এর মেনে, অপশনালে তিনবার এসছে। অপশনালি কোশ্চেনটা খুব ভালো করে দেখবে। Cause of Gupta dynasty. What is the cause of the decline of Gupta dynasty? Clear? নেক্সট, তারপরে কোশ্চেনে চলে যাই আমরা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। গুপ্ত গেল। দেখো, হোয়াট ওয়াজ দ্য ল্যান্ড গ্র্যান্ড সিস্টেম অফ গুপ্ত? গুপ্ত যুগের ল্যান্ড গ্র্যান্ড সিস্টেম গুলো কি ছিল? হোয়াট ওয়াজ দ্য ল্যান্ড গ্র্যান্ড সিস্টেম অফ গুপ্ত? গুপ্ত যুগের ল্যান্ড গ্র্যান্ড সিস্টেম গুলো কি ছিল? হোয়াট ওয়াজ দ্য ল্যান্ড গ্র্যান্ড সিস্টেম অফ গুপ্তা? গুপ্ত যুগের ল্যান্ড গ্র্যান্ড সিস্টেম গুলো কি ছিল? হলো, এই হলো একটা গুপ্ত যুগ। আমি একটা যুগ সম্পর্কে আলোচনা করলাম। এবার আমি যেখান থেকে শুরু করব সামনের দিন, সেটা হচ্ছে সোর্সেস অফ ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতবর্ষের ইতিহাসের সোর্স গুলো এবং ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তার থেকে আমরা একটা কোশ্চেনের লিস্ট আমরা করে নিতে পারি। লিখে নিই কোশ্চেন লিস্ট। দেখো, হোয়াট ওয়াজ দ্য ইম্পর্টেন্স অফ archaeological sources of India? What was the importance of archaeological sources of India? Specially emphasize inscription coins. Specially emphasize inscription and coins. একটা কোশ্চেন করতে পারি। লেখো, what was the importance of literary sources of ancient India? What was the importance of literary sources of ancient India? প্রাচীন ভারতে আমাদের লিটারারি সোর্স আমাদের কিভাবে সাহায্য করছে? তাহলে রাইট এ শর্ট নোট অ্যাবাউট ইনস্ক্রিপশন of ancient India. Write a short note about inscription of ancient India. প্রাচীন ভারতের লিপি সম্পর্কে আমরা কি জানি? একই রকমভাবে রাইট এ শর্ট নোট অ্যাবাউট, দেখো, ইনস্ক্রিপশন অফ এনশিয়েন্ট ইন্ডিয়া, এই কয়েন্স অফ এনশিয়েন্ট ইন্ডিয়া, কয়েন্স অফ এনশিয়েন্ট ইন্ডিয়া। দেখলে? নেক্সট, তারপরে কোশ্চেন লেখো। পরে কোশ্চেন লেখো, হোয়াট ওয়াজ দ্য কজেস অফ ডিক্লাইন অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? What was the causes of decline of Indus Valley civilization? What was the causes of decline of Indus Valley civilization? What was the causes of the decline of Indus Valley civilization? Next, what do you know about the time period of Indus Valley civilization? What do you know about the time period of Indus Valley civilization? লিখলে? Next, what was the features of Indus Valley civilization? What was the features of Indus Valley civilization? What do you know about the geographical extension of Indus Valley civilization? What do you know about the geographical extension of Indus Valley civilization? Geographical extension of Indus Valley civilization.
তাহলে লেখো হোয়াট ডু নো অ্যাবাউট দ্য টাউন প্ল্যানিং অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। হোয়াট ডু নো অ্যাবাউট দ্য টাউন প্ল্যানিং অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। টাউন প্ল্যানিং অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। লিখলে? নেক্সট, পরের কোশ্চেনে চলে যাও। টাউন প্ল্যানিং এর পর, হু আর দ্য বিল্ডার্স অ্যান্ড অথর্স অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? হু আর দ্য বিল্ডার্স অ্যান্ড অথর্স অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? হু আর দ্য বিল্ডার্স অ্যান্ড অথর্স অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? ঠিক আছে? তাহলে এই কোয়েশ্চেন্স গুলো আমরা আলোচনা করবো। তাহলে কোয়েশ্চেন্স মানগুলো আমি আরেকবার বলে দিই: 10, 15, 20, 30, 40। 10, 15, 20, 30, 40 এইভাবে একটা ভেঙে আমরা করব। আরেকটা আমরা করব হচ্ছে কি, যেটা পেপার 2 তে যাব সেটা হচ্ছে 40 আর হচ্ছে 20। পেপার সেকেন্ড হচ্ছে অনেকটাই আমাদের পক্ষে রিলায়েবল, আমাদের পক্ষে মানে কি বলবো, হেল্পফুল। কারণ যেহেতু আমরা ওই তিনটে তিনটে 6টা কোশ্চেন আমরা লিখে আসতে পারবো, কিন্তু 12টা কোশ্চেন লেখাটাই হচ্ছে চ্যালেঞ্জ। ঠিক কতটুকু পয়েন্ট কিভাবে দিলে, কত সংক্ষেপে লিখলে, আমি যে দেখালাম দুটো 40 নম্বরের কোশ্চেন দেখালাম, 40 বা 30 নম্বরের কোশ্চেন, আরো কতটা ছোট লিখতে হয় সেই কায়দাগুলো আমি অবশ্যই বলবো। এবং টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখে কিন্তু আমরা কি করতে পারবো, ভালোভাবে পাস করতে পারবো। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্ত চললাম। ঠিক আছে? আমি জয়িসা, আবার আমি ফিরে আসবো আবার তোমাদের মেনু ক্লাস নিয়ে। তোমরা অবশ্যই দেখবে, কোনো ভুল করো না, ক্লাসটা অবশ্যই দেখো। ঠিক আছে? ওকে, গুড নাইট।